হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, যারা নতুন তাদের জন্য বলে দিই যে এখানে ইউথ কম্পিটিশন টাইমস এই যে বুকসটা তোমরা দেখতে পাচ্ছ, এই বুকসটা থেকে কিন্তু সমস্ত প্রশ্ন করানো হয় এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য। অলরেডি আমরা অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি ম্যাথের এবং সায়েন্সে। তো যারা নতুন, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। প্লেলিস্টে যা কিছু আছে সব কিছুই গ্রুপ ডি এবং এনটিপিসি রিলেটেড, আর সব কিছু ইউথ কম্পিটিশন বুকস এইটা থেকেই কিন্তু করানো হয়েছে। তাই প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে যা কিছু ভিডিও দেখতে পাবে, দেখো আলাদা আলাদা করে প্রত্যেকটা প্লেলিস্ট বানানো আছে। আর বায়োলজি যে আমাদের স্টার্ট করা হয়েছে, সায়েন্স এখন বায়োলজি চলছে, এর আগে ফিজিক্স আমরা কমপ্লিট করে ফেলেছি। ফিজিক্সের প্রত্যেকটা প্লেলিস্ট পেয়ে যাবে। এবং বায়োলজি যে স্টার্ট করা হয়েছে, বায়োলজিটা কিন্তু একটাই প্লেলিস্টের ভিতরে আছে। দেখবে ক্লাস নাম্বার ধরে ধরে আছে, 1 2 3 4 5 এরকম করে ক্লাস নাম্বার ধরে ধরে আছে। তো বায়োলজির একটাই প্লেলিস্ট তৈরি করা আছে। কিন্তু ফিজিক্সের অনেকগুলো প্লেলিস্ট তৈরি করা আছে, কারণ প্রথম থেকে ফিজিক্সের কোনো ক্লাস নাম্বার দেওয়া হয়নি। তো সেই জন্য অনেকগুলো প্লেলিস্ট তৈরি করেছে, প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু নাম দেওয়া আছে। এছাড়া তোমরা ডেসক্রিপশন বক্সে যদি যাও, প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্কও পেয়ে যাবে। তো তোমরা যেটা ইচ্ছা, যে চ্যাপ্টারটার ইচ্ছা, সেই চ্যাপ্টারটা ক্লিক করে কিন্তু সেই প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা সমস্ত ভিডিও দেখতে পারো। আমরা ম্যাথে আমাদের পরিমিতি চ্যাপ্টারটা চলছিল, ঠিক আছে? পরিমিতি। তো পরিমিতির এর আগে দুটো পার্ট হয়ে গেছে। তো যারা দেখোনি, এটারও দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, একদম প্লেলিস্ট তৈরি করা আছে পরিমিতির আলাদা। তো সেখান থেকে গিয়ে দুটো পার্ট দেখতে পারো। প্রথম পার্টে আমরা কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেকেন্ড পার্টে আমরা অনেকগুলো ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম, অনেক ইম্পর্টেন্ট। আজকে 3 নাম্বার পার্ট, আজকে হচ্ছে 3 নাম্বার পার্ট। পরিমিতি থেকে প্রচুর প্রশ্ন এসছে। তো যারা মানে বলছো বারবার যে এটা করা তো ওটা করা, দেখো তোমাদেরকে আমি বারবার বলি যে ম্যাথের যে কমেন্ট বক্স না, সেখানে ম্যাথের সম্পর্কে কমেন্ট করো, সায়েন্সের করো না। কারণ সায়েন্সের জন্য ক্লাস হয়। তো সায়েন্সে সেখানে কমেন্ট করবে, তাহলে আমার কমেন্টের রিপ্লাই দিতে সুবিধা হয়। তোমরা জানো যে প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, এবং এক একটা ক্লাসের প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দিই, যে ক্লাসটা আগে হয়ে থাকে। তো সায়েন্সের ক্লাসে কমেন্ট করলে, সায়েন্সের কমেন্ট করলে আমার রিপ্লাই দিতে সুবিধা হবে, আর কিছু নয়। ব্যাস। আর ম্যাথের ক্লাসে করলে ম্যাথের সুবিধা হবে। তো ম্যাথে তোমরা অনেকে বলছো ট্রিগোনোমেট্রি স্টার্ট করতে, প্রফিট লস স্টার্ট করতে। করবো, কিন্তু পরিমিতি চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, বহুত প্রশ্ন এসছে এই পরিমিতি থেকে। আর পরিমিতি তোমাদের আমি বুকসের রিভিউটা এখনো দিইনি, সায়েন্সের দিয়েছিলাম যেমন। তো আমি বুকসের রিভিউ দিলে তোমরা দেখতে পাবে পরিমিতির কোশ্চেন সব থেকে বইয়ে বেশি আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট। তো পরিমিতির আগে শেষ করে নিই, তারপরে অন্য চ্যাপ্টারে যাওয়া যাবে, ঠিক আছে? তো আর যারা বলছিলে যে এই বুকসটার ব্যাপারে, বাংলা ব্যাপার, দেখো এই বুকসটা বাংলাতে হয় না, এই বুকসটা হয় ইংলিশে আর হিন্দিতে, ইউথ কম্পিটিশন টাইমস টাইমস এটা। তো আমি বাংলায় ট্রান্সলেট করে তোমাদেরকে পড়াই, তোমাদের ইংলিশটা বা হিন্দিটা অসুবিধা হয় বলে। এটার কোনো বাংলা ভার্সন কিছু হয় না, ঠিক আছে? আর জানো যে সম্পূর্ণ ফ্রি বাংলা পিডিএফ পাওয়া যায়। তার আগে আবারও বলছি, আজকে হচ্ছে 3 নাম্বার পার্ট। এই 3 নাম্বার পার্টে প্রত্যেকটা প্রশ্ন তোমরা যেটা বলতে আর কি পরপর নিয়ে আসছে, তো প্রত্যেকটা প্রশ্ন পরপর সাজানো আছে। যাদের কাছে বুকস আছে তারা কিন্তু বুকস খুলে দেখো, বসো, বই খাতা নিয়ে দেখো, প্রত্যেকটা কোশ্চেন পরপর কিন্তু সলভ করবো আমি। তো আজকে অনেকগুলো প্রশ্ন আছে, দেখতে থাকো। আর তোমরা জানো যে পিডিএফ, এই টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা যুক্ত না হও, তাহলে কিন্তু পিডিএফ পাবে না। আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এটা টেলিগ্রাম চ্যানেল। তো এখানে তোমাদের যুক্ত হবে, এক্সাম গ্র্যাভিটির টেলিগ্রাম চ্যানেল এটা। তো ক্লাসের শেষে অনেক মোটামুটি 24 আওয়ার্সের মধ্যে এখানে সম্পূর্ণ বাংলায় ফ্রি অফ কস্টে বাংলা পিডিএফ পেয়ে যাবে। তো এই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে কোথায়? কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে দেখবে পিন করে দেওয়া আছে, প্রথমেই পিন করে দেওয়া আছে কমেন্ট বক্সে। এছাড়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক বলে লেখা আছে, লিঙ্কের নিচে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। তো সেখানে গিয়ে যুক্ত হয়ে যাও, তাহলে তোমরা পিডিএফটা আরামসে পেয়ে যাবে। সেখানে প্রায় 2400-500 বেশি বাচ্চা, মানে স্টুডেন্ট অলরেডি যুক্ত আছে। তো তোমরা যারা এখনো যুক্ত হওনি, তোমরা গিয়ে যুক্ত হয়ে যাও ওখানে। আর এটা হচ্ছে আমাদের এক্সাম গ্র্যাভিটির ফেসবুক পেজ। তো এখানেও তোমরা যুক্ত হতে পারো, এটারও লিঙ্ক কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে কিন্তু যুক্ত হতে পারো। ওকে। দেখো, আগের দিনে যে ক্লাসটা হয়েছিল 2 নম্বর ক্লাসটা, সেখানে অনেক সাউন্ডের প্রবলেম ছিল। তো 51 নাম্বার যে ম্যাথটা, এটা লাস্টে খুব সমস্যা হয়েছিল। 1 মিনিট দাঁড়াও, জাস্ট জাস্ট 1 মিনিট। হ্যাঁ। তো এই ম্যাথটা খুব প্রবলেম হয়েছিল সাউন্ডে, সেই জন্য আমি বলেছিলাম যে লাস্টের দিকে, লাস্টে এর পরের যে ক্লাসটা আসছে, মানে আজকের যে ক্লাসটা, সেই ক্লাসে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও একবার, যারা বোঝোনি। দেখো এখানে ম্যাথটা ছিল, রম্বসের প্রতিটি বাহু এবং একটি কর্ণ 14 সেন্টিমিটার, মানে একটা বাহুর দৈর্ঘ্য আর একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 14 সেন্টিমিটার। আগের দিন মনে আমি 14 মিটার বলেছিলাম বা কিছু, মেবি মিস্টেক হয়েছিল আমার। তো আজকে ভালো করে শুনে নাও, যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাকে একজন স্টুডেন্ট বলেছে স্যার এটা 14 মিটার বলেছিলেন বা এই ধরনের কিছু। তো
সেও শুনে নিক, আমি তাকে কমেন্ট বক্স বলেছি যে নেক্সট ক্লাসটা ফলো করতে। দেখো এখানে আমি তোমাদের জন্য একটা রম্বস আমি অলরেডি একটা ড্র করে রেখেছি। রম্বসের আমরা জানি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ইকুয়াল, মানে এটা যদি 14 হয় তাহলে এটাও হবে 14 আর এটাও হবে 14 আর প্রত্যেকটা বাহু হয়ে যাবে 14। আরেকটা জিনিস দেখো, রম্বসের যে দুটো কর্ণ, আমরা রম্বসের দুটো কর্ণ কি জানি, যে পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। পরস্পরকে কি করে, দেখো আমি আবারও বলছি যে আমি নতুন মানে সেট আপে সমস্ত কিছু লিখছি, তো আমার হাতের লেখা একটু ব্যাকাটারা হচ্ছে জানি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। ধরো কি বললাম, এটা 90 ডিগ্রি কোণে কিন্তু পরস্পরকে ছেদ করে। যে কর্ণটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত, পরস্পরকে যে খণ্ডিত করছে 90 ডিগ্রি কোণে। তো আমি কি বলেছিলাম, দেখো এখানে একটা কর্ণর দৈর্ঘ্য 14 সেন্টিমিটার বলেছে, তাহলে কর্ণ যখন পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এইটা যদি 7 হয় তাহলে এটাও হবে 7। আমি যদি এই কর্ণটাকে যদি আমি ধরি 14 সেন্টিমিটার, তাহলে এইটা হচ্ছে 7, তো এটা হচ্ছে 7, ঠিক আছে। এবারে এই কর্ণটা দেখো রম্বসের ক্ষেত্রফল জানতে চেয়েছে, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, 1/2 ইন্টু d1 ইন্টু d2। এবার d1 d2টা কি, কর্ণের গুণফল, মানে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। d1টা হচ্ছে ফার্স্ট কর্ণ আর d2টা হচ্ছে সেকেন্ড কর্ণ। আমরা জানি রম্বসে দুটো কর্ণ আছে, হাফ ইন্টু একটা কর্ণ তো বলে দিয়েছে 14 লিখে নাও, আর d2টা আমাকে বার করতে হবে। দেখো d2টা বার করতে গেলে, দেখো আমি কালারটা চেঞ্জ করে নিয়ে লেখার চেষ্টা করছি। দেখো d2টা বার করতে গেলে আমি যদি এইটুকু কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাই, মানে এইটুকু কর্ণের দৈর্ঘ্য যদি আমি জানতে পারি, তাহলে এইটুকু কর্ণের দৈর্ঘ্য বার করা কোনো ব্যাপার নয়, 2 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাবে। কারণ কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, দুটো খণ্ডে সমান ভাগে ভাগ। তাহলে আমার এখন টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এইটুকু কর্ণকে এখন আমাকে বার করতে হবে। আমি কি বলেছিলাম যে 90 ডিগ্রির, এই যে 90 ডিগ্রি এর অপোজিট যে বাহুটা এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা ফর্মুলা কি বলেছিলাম, অতিভুজের স্কয়ার সমান, এটা একটু বেশি বেঁকে যাচ্ছে, 1 মিনিট, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তোমরা একটু স্পিড বাড়িয়ে দেখতে পারো, কারণ আমি একটু স্লো লিখছি, আমি নিজেও বুঝতে পারছি স্লো লিখছি, কারণ নতুন ডিভাইসে হাত সেট হয়নি এখন আমার, ঠিক আছে। তো অতি স্কয়ার, লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার, তো আমার এখানে অতি দিয়ে দিয়েছে, ভূমিটা বার করতে হবে। এটা কি, এটা হচ্ছে আমার লম্ব, এটা যদি 90 ডিগ্রি হয় এটা হচ্ছে আমার লম্ব, তাহলে লম্ব আর অতিভুজটা দিয়ে দিয়েছে। তাহলে অতিটা কত দিয়ে দিয়েছে, 14 স্কয়ার, 14 স্কয়ার, আর লম্বটা কত দিয়ে দিয়েছে, লম্ব দিয়ে দিয়েছে 7 স্কয়ার। তাহলে আমাকে কি বার করতে হবে, ভূমি, কি বার করতে হবে, ভূমি। দেখো 14 স্কয়ার আমরা কত জানি, 14 স্কয়ার আমরা জানি 196, 7 স্কয়ার 49। দেখো আমি এই 7টা এদিকে নিয়ে এলাম, 7 স্কয়ার 49, 49টাকে এদিকে নিয়ে চলে এলে বিয়োগ হবে, তাই আমি একবারে বিয়োগ দিয়েছি। ভূমি, ভূমি স্কয়ার, তাহলে 49 থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে কত হবে বলো, এটা হয়ে যাবে বিয়োগ করলে 147। আর ভূমি স্কোয়ারটা যদি হেঁটে যায় মানে সরিয়ে দেওয়া হয় তাহলে এটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে 147-এর রুট, এটাকে ভাঙলে কি হবে, 7×2 = 14। দেখো 147টাকে যদি আমরা ভেঙে নিই এখানে, তাহলে কি পাবো বলো, 7×2 = 14, 7×1 = 7, 7×3 = 21, মানে দুটো 7 আর একটা 3, দুটো 7 আর একটা 3। যদি আমি এটাকে রুটের বাইরে নিয়ে আসি তাহলে একটা 7 রুটের বাইরে আসবে আর 3টা ভেতরে থেকে যাবে। তাহলে ভূমি হচ্ছে 7√3, মানে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 7√3, এইটুকু দৈর্ঘ্য 7√3। তাহলে 7√3 ইন্টু 2, কারণ 2 দিয়ে গুণ করলে আমি পুরো কর্ণটা পেয়ে যাব, এই পুরো যে কর্ণটা আছে সেই পুরোটা কর্ণটা পেয়ে যাব। তাহলে কত হলো, 14√3, ঠিক আছে। তাহলে একটা কর্ণ কত, তাহলে আমি বসিয়ে দেবো এখানে, একটা কর্ণ কত পেলাম, 14√3। ওকে, আচ্ছা আমি নিচের এই জায়গাটা মুছে দিচ্ছি, কারণ এটা কোনো কাজে তো লাগবে না, কারণ তোমরা বুঝে নিয়েছো। এই জায়গাটা মুছে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে, দেখো এখানে ডাইরেক্ট কেটে যাবে, যে 2×7 = 14, 14×7 = 98, 98√3। এখানে অ্যান্সার কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যান্সার 98√3, ঠিক আছে। আশা করি এই ম্যাথটার যে প্রবলেম ছিল, আশা করি আর কোনো সমস্যা নেই। এরপর যদি সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি নেক্সট দিন দরকার হলে আবার দেখিয়ে দেবো।
ঠিক আছে, জাস্ট এখানে তোমাকে বুঝতে হবে যে কর্ণটা আমাকে যেটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে আমার ভূমি। কারণ তোমার যে দিক দিয়ে ইচ্ছা বার করতে পারো, এইখানে 90 ডিগ্রি হতে পারো, এটা 90 ডিগ্রি হতে পারো, যেটা ইচ্ছা 90 ডিগ্রি হতে পারো। বাস মনে রাখতে হবে 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা থাকে সেটা হচ্ছে আমার অতিভুজ, আর এটা হচ্ছে আমার ভূমি। এটা হচ্ছে আমার ভূমি, এই লম্ব। তাহলে আমাকে কি বার করতে হচ্ছে, দেখো লম্ব বার করতে বলুক বা ভূমি বার করতে বলুক ব্যাপার একই, কারণ লম্ব আর ভূমি একদিকে থাকে, তাই সাইন চেঞ্জের কোনো ব্যাপার নেই। তোমরা এটাকে ধরতে পারো, অনেকে বলতে পারো যে 90 ডিগ্রি হলে এইটা হচ্ছে লম্ব, হ্যাঁ বলতেই পারো, এটা হচ্ছে ভূমি বলতেই পারো, কোনো অসুবিধা নেই। তাতেও কিন্তু একই জিনিস আসবে, ভূমি বার করো লম্ব বার করো, জিনিসটা একই আসবে। আলটিমেট আমাদের বার করতে হবে একটা সাইড, জাস্ট এই একটা সাইড বার করতে হবে, 2 দিয়ে গুণ করে আমি অপর সাইডটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে এইটা হয়ে যাবে অ্যান্সার। বাস এই ফর্মুলাটা মনে রাখবে, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল বার করার ফর্মুলা। ঠিক আছে, তাহলে আজকে পার্ট 3 আমরা ম্যাথ দেখবো এবার। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে, 1 মিনিট জাস্ট। দেখো বলছে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা একটি বর্গক্ষেত্রের কর্ণের সমান। ঠিক আছে, তো ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। এখানে বলে দিয়েছে সমবাহু ত্রিভুজের উচ্চতা একটা বর্গক্ষেত্রের কর্ণের সমান। দেখো আমি যদি এখানে একটা কর্ণ আমি আগে থেকে ছবিটা এঁকে রেখেছি, কারণ এখানে এমনি আমার মানে ব্যালেন্স ঠিকঠাক হচ্ছে না, সেই জন্য একটা ত্রিভুজ একটা বর্গক্ষেত্র এঁকে রেখেছি। মানে বলতে চাইছে যে এই ধরো একটা ত্রিভুজের উচ্চতা, ঠিক আছে, ত্রিভুজের ধরো এই একটা উচ্চতা, লাইনটা টাচ করা, হ্যাঁ। আর ধরো এর এই বর্গক্ষেত্রের ধরো এটা একটা কর্ণ। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের কর্ণটা বলছে ত্রিভুজের উচ্চতার সঙ্গে সমান। দেখো আমরা বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা আমি আগে সেই জন্য আগে সব ফর্মুলা লিখে দিয়েছিলাম। কি ফর্মুলা, √2 গণিত এ, এটা হচ্ছে বর্গক্ষেত্রের, এটা এ কিন্তু 9 নয়, বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা। দেখো বর্গক্ষেত্রের কর্ণ আমি যদি বাহু, এটা কি, এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। আমি যদি বর্গক্ষেত্রের বাহুটাকে ধরি 1 ধরি, তাহলে জানি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 হয়ে যাবে, কারণ বর্গক্ষেত্রের 4টে কোণ তো সমান, 4টে বাহুই তো সমান। এবার দেখো আমি যদি 1 ধরি তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কি হচ্ছে, আমি এইমাত্র ফর্মুলা বললাম √2 গণিত এ, এটা কি বাহু, তাহলে √2 এর জায়গায় আমি যদি 1 বসাই, কারণ বাহু 1 ধরেছি, তাহলে এর কত বেরোলো, কর্ণের দৈর্ঘ্যটা বেরোচ্ছে √2। এটুকু বোঝা গেল যে কর্ণের দৈর্ঘ্য বেরোচ্ছে √2। ওকে, আমি ভালো করে লিখে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়, এটা হচ্ছে √2। তাহলে √2 যদি হয় তাহলে √2 দেখো বলছে সমবাহু ত্রিভুজের উচ্চতার সঙ্গে সমান। এবার তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতাটা বলতে পারি যে এটাও √2, কিন্তু সমবাহু ত্রিভুজের ফর্মুলা আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা আমরা কি জানি, √3/2 গণিত এ। এটা কি, এটাও কিন্তু এ কিন্তু বাহু, এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য রুট √3/2 এ। তাহলে এটা কিন্তু সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা। আবার দেখো উচ্চতা এখানে √2 কিন্তু আমরা পেয়ে গেছি, আবার কি পেয়ে গেছি, সমবাহু ত্রিভুজের উচ্চতা √2, তাহলে আমরা লিখতে পারি যে এটা সমানই √2। ঠিক আছে, তাহলে এ সমান কি হয়ে যাবে, √2 গণিত 2/√3, তাহলে কি হয়ে যাচ্ছে 2√2/√3। এটা হচ্ছে বাহু, একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বার করলাম। এবার বলছে ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা একটা কথা বলো, আমার এই যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বেরোলো, এর মান কত বেরোলো 2√2/3। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, ক্ষেত্রফলের ফর্মুলা জানি আমরা √3/4a²। এখানে এর জায়গায় কি বসবে, এর জায়গায় বসে যাবে এই মানটা, কারণ এর মান আমি বার করে নিয়েছি। তাহলে √3/4a², এই যে ফর্মুলাটা দেখো √3/4a², তাহলে এর জায়গায় কি বসে গেল 2√2/√3 তার হোল স্কোয়ার, কারণ a স্কোয়ার আছে না, তাই আমি a স্কোয়ারটা দিলাম। অনুপাত চেয়েছে ইজ টু, এই বর্গক্ষেত্রের যে আমি বাহুর দৈর্ঘ্য কত ধরেছিলাম, 1 ধরেছিলাম, তাহলে এর সঙ্গে এটা অনুপাত। দেখো এখানে অ্যাকচুয়ালি সেটাই চেয়েছে যে ত্রিভুজ ও বর্গক্ষেত্রে, এখানে বারবার আমরা অনেক সময় ভুল করে ফেলি যে ত্রিভুজটা আগে দিয়েছে না বর্গক্ষেত্রটা আগে দিয়েছে, 2:1 হবে না 1:2 হবে, অনেক সময় আমরা ভুল করে ফেলি। তাই মনে রাখবে এখানে ত্রিভুজটা কিন্তু এখানে আগে দিয়েছে, তাই ত্রিভুজটাই আমি আগে লিখেছি যে √3/4a², এর মানটা হচ্ছে √2/√3 আর √a। এবার এই ক্যালকুলেশনটা করলে কি হবে দেখো, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি একবার দেখো। আমি যদি এখানে ক্যালকুলেশনটা করি, দেখো √3/4
এটা কি আছে 2√2 তার হোল স্কোয়ার কি হবে, এই 2 এর স্কোয়ার 2 দুগুণে 4, আর √2 এর হোল স্কোয়ার কত হয়, √2 এর হোল স্কোয়ার হয় 2, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, আর √3 এর হোল স্কোয়ার কত হবে 3, আর এদিকে কত আছে ইজ টু 1। লেখাটা একটু হেলে যাচ্ছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। দেখো এখানে কাটাকুটি হয়ে যাবে, 4 2 এ 8, আর এখানে রুট দেখো একটা 3 মানে কি, একটা 3 মানে কি √3 ইন্টু √3, তাহলে এখানে আমি বলতে পারি যে এই 3টা আমি লিখতে পারি, দেখো আমি ক্যালকুলেশনটা এখানে করছি, √3 এই নিচের 3টাকে আমি লিখতে পারি √3 ইন্টু √3, ঠিক আছে, ইজ টু 1 তো এদিকে আছেই আমার, তাহলে একটা √3 সঙ্গে একটা √3 কেটে যাবে এখানে, আর উপরে কিন্তু আমার 2 ছিল, দেখো 2√3 আমি 2টা লিখতে ভুলে গেছি, 2√3, তাহলে আমার কি পড়ে রইলো এখানে, দেখো কি পড়ে রইলো 2/√3 ইজ টু 1, তাহলে এখানে আমার অনুপাত বার করলে 2 ইজ টু √3, কোনটা অ্যান্সার হয়ে যাবে, এইটা হয়ে যাবে এখানে আনসার। আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে সিম্পল বলেছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা, যে সমবাহু ত্রিভুজের উচ্চতা একটি বর্গক্ষেত্রের কর্ণের সমান, তো এই কর্ণটা আমি এই বর্গক্ষেত্রের বাহুটাকে আমি 1 ধরে নিয়েছি, তাহলে কর্ণের ফর্মুলা কি √2 গণিত এ, এটা কি এটা হচ্ছে বাহু, তাহলে বাহুটাকে 1 ধরলে তাহলে এ কর্ণের দৈর্ঘ্য বেরোবে √2, তাহলে √2 এস কার সঙ্গে সমান না ত্রিভুজের এই উচ্চতার সঙ্গে সমান, এই উচ্চতার তাহলে √2 বলতে পারি। আবার আমরা ত্রিভুজের উচ্চতা সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা জানি √3/2 ইন্টু এ, তাহলে এটা সমানই এটার প্রশ্ন অনুসারে, তাহলে এ সমান কত বেরিয়ে গেল, এ সমান বেরিয়ে গেল এই মানটা, ঠিক আছে। এবার বলেছে ক্ষেত্রফল, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, 8 ফর্মুলাটা জানি √3/4 তাহলে √3/4 এখানে বসিয়েছি, আর এদিকে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি a স্কয়ার, আর আমরা বাহুটাকে কি ধরেছি, বাহুটাকে ধরেছি 1, তাই এখানে সিম্পল 1 স্কয়ার, এখানে সিম্পল 1 স্কয়ার, এটা কিন্তু অনুপাত আছে, ঠিক আছে 1 স্কয়ার, তাহলে 1 স্কয়ার তো একই হবে, এখানে ক্যালকুলেশন করে আমরা কি পেলাম 2:√3, 2:√3, ক্যালকুলেশনটা একদম ভালোভাবে দেখিয়ে দিয়েছি, তাও যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ ক্যালকুলেশন কিন্তু বহুত বেশি ইম্পর্টেন্ট, আর আমি তোমাদের বোঝানোর জন্য এত সময় লাগছে, নাহলে এই ম্যাথটা করতে জাস্ট 20 সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ড লাগবে, এর থেকে বেশি নয়, তোমরা আশ্চর্য হলেও প্র্যাকটিস করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এখানে কি দিয়েছে, বলছে 12 সেমি এবং 8 সেমি বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র থেকে একটি রম্বস তৈরি করা হয়েছে, মানে 12 সেমি 8 সেমি বাহু বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আছে, ওখান থেকে একটা রম্বস তৈরি করা হয়েছে, যার পরিধি আয়তক্ষেত্রের সমান এবং এর একটি কোণ 120 ডিগ্রি, তাহলে রম্বসের ক্ষেত্রফলটা জানতে চেয়েছে। আমি এই ম্যাথটা করার আগে, আমি যেহেতু ম্যাথটা বিশাল বড়ভাবে করবো না, তোমাদের তো আমি থিওরি পড়াইনি, জাস্ট একটু বলে নিতে চাই একটা জিনিস, দেখো যদি এই একটা ত্রিভুজ হয়, যদি একটা ত্রিভুজ হয়, আর ত্রিভুজে ধরো এটা এক্স বাহু এটা ওয়াই বাহু, আর ধরো এই এই যে কোণটা এটা ধরো থিটা, মনে রাখবে এর যে ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে 1/2 এক্স ওয়াই সাইন থিটা, এর যে ক্ষেত্রফল হবে এরিয়া যেটা হবে হাফ ইন্টু এক্স ওয়াই সাইন থিটা, জাস্ট এটা মনে রাখো, এরপর আমি ম্যাথটা করছি, এটা খাতায় জাস্ট নোট করে নাও। দেখো এখানে বলছে একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রটার বলে দিয়েছে এটা 12 আর এটা বলে দিয়েছে 8 সেন্টিমিটার, এটা 12 এটা 8, তার মানে এটাও 8 হবে, এটাও 12 হবে, ঠিক আছে। আর বলছে যে যার পরিধি আয়তক্ষেত্রের সমান, আচ্ছা বলো এর পরিধি মানে কি পরিসীমা, অ্যাকচুয়ালি পরিধি তো নয় পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা কি এই সবগুলো দিয়ে যোগ করে দেওয়া হয়, অ্যাকচুয়ালি পরিসীমা সূত্র হচ্ছে 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এবার দৈর্ঘ্য প্লাস প্রস্থ বা একসঙ্গে যোগ করে দেওয়া চারটে সাইড একই ব্যাপার হবে, কত আসবে 12 আর 8 20, 20 দুগুণে 40, ধরো এর পরিসীমা 40, এবার ধরো আমি একটা রম্বস ড্র করলাম, খুব বাজে রম্বস ড্র করেছি, রম্বস ড্র করলাম, ঠিক আছে, রম্বসে ধরো এটা একটা কর্ণ, তাহলে এই রম্বসটার পরিসীমাও কত হবে 40 হবে, কারণ আমি তো আয়তক্ষেত্র থেকে তৈরি করেছি, কারণ বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র থেকে রম্বস তৈরি করা হয়েছে, আর এর পরিধিটা এই যে বলে দিয়েছে, পরিধি নয় পরিসীমাটা আয়তক্ষেত্রের সমান, তাহলে এর যদি 40 হয় তাহলে এই রম্বসের পরিসীমাও 40 হবে, 40 হলে এই প্রত্যেকটা বাহু কত করে হচ্ছে, আরে 10 করে হচ্ছে না, কারণ আমি কি বলেছি রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে রম্বসের প্রত্যেকটা বাহু কত করে হচ্ছে 10 করে হচ্ছে। এবার এখানে বলে দিয়েছে যে
একটা কোণ 120। আচ্ছা, ধরো এই কোণটা বলে দিয়েছে 120। তাহলে আমি রম্বসের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের বলেছিলাম, মনে আছে কিনা জানি না। আমি রম্বসের ক্ষেত্রে একটা তোমাদের জিনিস বলেছিলাম যে এই দুটো কোণের সমষ্টি হয় 180°। এই কোণটা এই কোণটা কি হয়, পরস্পর 180°। তাহলে এখানে যদি এইটা 120° হয়, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 60°। এই কোণটা কত হবে, 60°। দেখো আরেকটা কথা বলছি, এই যে বাহুটা, এই 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 যে মাঝখান থেকে যে ছেদ করেছে না, এর যে ক্ষেত্রফলটা, এর ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের কিন্তু সমান। তাই আমি প্রথমে কিন্তু একটা সাইডের বার করব, দিয়ে 2 দিয়ে গুণ করে দেবো। বোঝা গেল? একটা সাইডের বার করব, দিয়ে 2 দিয়ে গুণ করে দেবো। তাই প্রথমে আমি এই এই সাইডেরটা বার করছি, হ্যাঁ এই সাইডেরটা বার করছি, ওই দিকটা 2 দিয়ে গুণ করে দেবো। আমি এই মাত্র তোমাদের যে ফর্মুলাটা বললাম, সেই ফর্মুলা অনুযায়ী এই দিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে যাবে, হাফ ইন্টু এক্স ওয়াই। দেখো এখানে বলেছিলাম কি এক্স ওয়াই মানে দুটো বাহু, এখানে বাহু কি আছে 10, 10 আর 10, তাহলে 10 গণিত 10। আর কি বলেছিলাম, সাইন থিটা, এখানে সাইন থিটা কত, এখানে 60, তাহলে এখানে কি লিখবো সাইন 60। দেখো শর্ট ভাবে যদি করতে হয় তাহলে এইভাবে করতে হবে, আর শর্ট ভাবে মানে এটা মুখস্থ করাচ্ছি না, এই অঙ্কগুলোর কিন্তু এরকমই নিয়ম, এই অঙ্কগুলোর এরকমই নিয়ম। ঠিক আছে, তো এটা কাটাকুটি করলে কত হবে দেখো, 2 5 10, 2 5 10 হলে এটা 50, 10 5 50। আর সাইন 60 মান কত, সাইন 60 মান কত হয়, সাইন 60 মান হয় √3/2। সাইন 60 মান হয় √3/2। ঠিক আছে, এটা ধরো ধরো এখানে দুই আর কাটাকুটি করে দাও, ধরো 2 25 50, তাহলে কত হচ্ছে 25√3, 25√3। এটা হচ্ছে একটা সাইডের, মানে ধরো এই সাইডের ক্ষেত্রফলটা বেরোলো। এবার আমার এই সাইডের ক্ষেত্রফলটা বার করতে বলেছি সমান, তাহলে কি করবো, এটাকে সিম্পল 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে 50√3। তাহলে এই রম্বসের ক্ষেত্রফল কত হয়ে যাবে 50√3। এই ম্যাথটা করতে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড লাগার কথা, যদি বাড়িতে প্র্যাকটিস করো, না হলে করতে থাকবে, বই যেরকম করা আছে ওরকম করতে থাকবে, ওদিকে পরীক্ষার ঘন্টা পড়ে যাবে। ঠিক আছে, তাই মনে রাখবে যে এই যে ফর্মুলাটা লেখালাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। যদি এই থিটাটা বলে দেয় না, সাইন থিটা আর এক্স আর ওয়াই এর গুণফল হাফ ইন্টু এক্স ওয়াই ইন্টু সাইন থিটা। ঠিক আছে, আর পরিসীমা যখনই বলবে বেশি ভাববে না, পরিসীমা যদি 40 হয়, এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 দিয়ে ভাগ করে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা জানি যে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাই 40 হলে 4 10 40 মানে 10 10 করে প্রত্যেকটা বাহু হবে। তো এখানে একটা যদি ত্রিভুজ মানে ত্রিভুজটাকে মানা হয় এই সাইডে সাইন 60, তাহলে 10 আর 10 দুটো ত্রিভুজের বাহু পাচ্ছি, তাহলে সেই অনুযায়ী ফর্মুলা যেটা বললাম সেই ফর্মুলা লাগালেই বেরিয়ে যাবে তোমাদের। ঠিক আছে, আর লাস্টে কিন্তু 2 দিয়ে গুণ করতে ভুলবে না, কারণ পুরো রম্বসটার ক্ষেত্রফল চেয়েছে। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে বলেছে একটি সামান্তরিকের উচ্চতা এবং ক্ষেত্রফল হলো 7 সেমি এবং 161 সেমি স্কোয়ার, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমরা আগেই ফর্মুলা পড়েছি যে সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ভূমি ইন্টু উচ্চতা। লেখাটা যা হচ্ছে যাচ্ছে তাই, যাই হোক ক্ষেত্রফল কত দিয়ে দিয়েছে 161, ভূমি কত দিয়ে দিয়েছে, ভূমিটা বার করতে বলছে। আচ্ছা ভূমিটাকে চলো এক্স ধরে নিই, বা ভূমি লিখতে পারো। উচ্চতা কত দিয়েছে, উচ্চতা দিয়েছে 7, তাহলে এক্স এর মান কত হবে 161/7, মানে 7 দুগুণে 14, 7 তিনে 21, 23 সেন্টিমিটার হয়ে যাবে এখানে আনসার। 23 সেন্টিমিটার হিসেবে। এখানে কিন্তু দেখো এক্সামে বারবার বলছি যে এইসব করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট করবে 7 23 61, ঝামেলা শেষ। জাস্ট 2 সেকেন্ডের ম্যাথ, জাস্ট 2 সেকেন্ড, এর থেকে বেশি লাগবে না। কিন্তু যেমন বলছি সেরকম প্র্যাকটিস করবে, না হলে কিন্তু পরীক্ষার ঘন্টা পড়েই যাবে শেষে। নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে ম্যাথ দিয়েছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 18 বর্গ সেমি, এর উচ্চতা এবং ভূমি যথাক্রমে 3 সেমি ও 5 সেমি, সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত। দেখো আমি যারা ট্রাপিজিয়াম ড্র করি, যেমনই ড্র করি, আমিও বাজে ড্র করছি, তো তোমরা ভয় পাবে না, তোমাদের কিন্তু ড্র করতে হবে। কিন্তু আমি এতটা বাজে ড্র করি না খাতা পেনে, এখানে সিস্টেমটাই। যাই হোক, তো এটা ধরো ট্রাপিজিয়াম, এর বলে দিয়েছে কি বলে দিয়েছে, ভূমি 3 সেন্টিমিটার। আচ্ছা, এর বলে দিয়েছে ভূমি 3 সেন্টিমিটার, ভূমি 3 বলেনি, উচ্চতা 3 বলেছে। এর উচ্চতা 3 বলে দিয়েছে, এটা হচ্ছে হাইটের, এটা হচ্ছে হাইট। এটা কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 3।
আর ভূমি বলে দিয়েছে 5 সেন্টিমিটার। আচ্ছা, এটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখো, আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এর ফর্মুলা কি জানি? আমি ক্ষেত্রফল মানে বারবার ফর্মুলা রিপিট করছি, তোমাদের মনে থাকবে, কিন্তু পরীক্ষার সময় তো লেখার দরকার নেই তোমাদের। হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। কি বললাম? সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল, এটা হচ্ছে আমার ফর্মুলা। এবার দেখো, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 18। ইউনিটগুলো দেখে নাও, সবকটা সেমই আছে, তাই কোনো টেনশন নেই। হাফ ইন্টু উচ্চতা, উচ্চতা উচ্চতা কত দিয়েছে? এটার উচ্চতা দিয়ে দিয়েছে 3 সেন্টিমিটার। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, দেখো সমান্তরাল বাহু কোনটা আছে? এই একটা সমান্তরাল বাহু আছে, আর এই একটা, এটার সঙ্গে এটাই তো একমাত্র সমান্তরাল, এইগুলো তো এই দুটো বাহু তো সমান্তরাল নয়। তাই এই দুটো সমান্তরাল বাহুদ্বয় কি চেয়েছে? সমান্তরাল বাহুর দৈর্ঘ্য চেয়েছে। কিন্তু সমান্তরাল বাহুর দৈর্ঘ্য একটা তো 5 দিয়েছে, কিন্তু এটার দৈর্ঘ্য কোথায়? এটা আমরা কি ধরে নেবো? এটা আমরা x ধরে নেবো। তাহলে সমান্তরাল বাহুদ্বয় যোগ বলতে x প্লাস 5, একটা তো 5 দিয়ে দিয়েছে বললাম। বলছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে এই সমান্তরাল বাহুটা ধরে নিলাম যে x, আর এই বাহুটা তো এখানে দিয়ে দিয়েছে 5, তাই কোনো টেনশন নেই। ক্যালকুলেশন করলে কি হবে? এখানে কেটে যাবে 3 6 18। তাহলে এখানে এটা যদি চলে আসে, তাহলে 6 দুইটা যদি এদিকে চলে আসে, তাহলে 6 দুগুণে 12 x প্লাস 5। তাহলে x সমান কত হয়ে যাবে? 7 সেন্টিমিটার। x সমান কত হয়ে যাবে? 7 সেন্টিমিটার। এটা হয়ে যাবে এখানে আনসার। ঠিক আছে, এটা একদম ইজি ম্যাথ ছিল, কিন্তু আমাদের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখতে হবে, হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলেই কিন্তু ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট ম্যাথ কি দিয়েছে? দিয়েছে একটি বৃত্তাকার ঘরে একটি পাকা মেঝে তৈরি করতে প্রতি বর্গ মিটারে 10 টাকা করে খরচা হয়েছে। টোটাল খরচা কত হয়েছে? 1540 টাকা। এক এক বর্গ মিটারে 10 টাকা করে খরচা হয়েছে, টোটাল খরচা হয়েছে 1540 টাকা। প্রতি মিটার 6 টাকা হারে চারিদিকে বেড়া দিতে কত খরচা হবে? দেখো, চারিদিকে বেড়া দেওয়ার কথা বলেছে, মানে আমরা এইটুকু বুঝতে পারছি পরিসীমা বার করতে বলেছে। একটা বৃত্তাকার জায়গা আছে, তার পরিসীমা মানে পরিধি, চারিদিকে বেড়া দেবে মানে তার চারিদিকটা মানে পরিধিটা বরাবর বেড়া দেবে, তাই পরিধিটা বার করতে হবে। আর পরিধির ফর্মুলা আমরা কি জানি? 2 পাই আর। পায়ের মান কি জানি? 22/7। আরে আর এর মান জানি? জানি না। তাহলে আমাদের মেন টার্গেট কি? আরটা বার করতে হবে। দেখো এবার 1540 টাকা টোটাল খরচা হয়েছে, 10 টাকা হারে খরচা হয়েছে, তাহলে টোটাল এরিয়া কত আছে বলো? টোটাল, বাংলাতেই বলছি, টোটাল ক্ষেত্রফল কত আছে? তাহলে কি করব? 1540 থেকে সিম্পল 10 দিয়ে ভাগ করে দেবো, 154 বর্গমিটার। সব মিটারই তো আছে, হ্যাঁ। তাহলে ক্ষেত্রফল কত? 154 বর্গমিটার। কি করে হলো বুঝলে? মানে 10 টাকা খরচা হচ্ছে 1 বর্গমিটারে, 1 টাকা খরচা হচ্ছে কত বর্গমিটারে, আর 1540 টাকা কত হচ্ছে কত বর্গমিটারে। ওই নিয়মটা এখন বসে বসে তো করবো না, তাহলে কি করবো? আমরা ডাইরেক্ট ভাগ করে দেবো 10 দিয়ে 154 বর্গমিটার। তাহলে বলতে পারি যে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার সমান 154 বর্গমিটার। তাহলে আর স্কোয়ার সমান কত হয়ে যাবে? 154। পায়ের মান 22/7, এদিকে এলে কি হয়ে যাবে? 7/22 কেটে গেলে 22 7 7 49, তাহলে আর এর মান কত হয়ে যাবে? 7। আর স্কোয়ার সমান 49, তাহলে আর এর মান কত হয়ে যাচ্ছে? 7। তাহলে এখানে সিম্পল 7 বসিয়ে দাও, এটাই তো আমাদের কম ছিল। 7 7 কেটে গেল, 22 2 44। 44 কি বেরোলো? এটা 44 মিটার এর পরিধি বেরিয়ে গেল। তাহলে 1 মিটারে 6 টাকা খরচা হচ্ছে, তাহলে 44 মিটারে কত টাকা খরচা হবে? 4 6 24 4, 4 6 24 25 26, 264 টাকা। আমাদের এতটা করতেও হতো না, এতটাও আমাদের করতে হতো না। দেখো 4 6 24, লাস্টে 4 আসছে, তাই লাস্টে 4 কিন্তু একটারই আছে, অন্য কোথাও নেই। এই অঙ্কটা তোমরা আরো সহজ উপায়ে করতে পারবে। কি করে করতে পারবে? দেখো, আমি পরবর্তী অঙ্কগুলো যখন দেখাবো না, তখন তোমার এই অঙ্কটা জাস্ট চুটকি লাগবে, মানে এত কিছু করবেই না, তুমি ডাইরেক্ট তখন বার করবে, এত কিছু করার কোনো প্রয়োজনই হবে না। ঠিক আছে, জাস্ট এখনকার জন্য জেনে রাখো যে এটা ক্ষেত্রফলটা বার করবো এইভাবে। টোটাল যদি টাকাটা দেয়, এক এক বর্গমিটারে কত খরচা হয়েছে 10 দিয়ে ভাগ করে এত বর্গমিটার। 154 বর্গমিটার যখনই দেখবে না, তখন মনে রাখবে আর সবসময় 7 হয়। এত কিছু বার করার প্রয়োজন হবে না, আমি বললাম তোমাদের দেখাচ্ছি। তার আগে মনে রাখো যে পাই আর স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের হচ্ছে ক্ষেত্রফল। পাই আর স্কোয়ার ফর্মুলা 154, আর এর মান 7। আর এখানে আমার চারিদিকে বেড়া দেবো, মানে পরিধি বরাবর, মানে 2 পাই আর। তাহলে আর এর মান 2 পাই আর কত বেরিয়ে গেল? 44 মিটার।
এক বর্গমিটারে 6 টাকা হলে 44 মিটারে কত খরচ হবে? 264 টাকা। বোঝা গেল? নেক্সট ম্যাথ দেখো। দেখো এখানে দিয়েছে এবিসিডি হলো একটা চতুর্ভুজ যা একটি বৃত্তে অন্তর্লিখিত আছে। আচ্ছা আমি না এই ছবিটা আঁকতে গেলে 12টা বেজে যাবে, আমি তোদের ছবিটা ড্র করে দেখানোর চেষ্টা করছি। দেখো আমি ছবিটাকে ড্র করেছি। এবিসিডি, ধরো এ বি সি ডি একটা চতুর্ভুজ আছে। তোমাদের এটাতে অ্যাকচুয়ালি আছে যখন টেকনোলজি তখন সাহায্য নেবো না কেন, তোমাদের বুঝতেও অনেক বেশি সুবিধা হবে, কারণ আমার ছবি টেরা বেঁকা হচ্ছে, তোমাদের বুঝতেও প্রবলেম হচ্ছে। এতে তোমরা ক্লিয়ারলি বুঝতেও পারছো যে একটা বৃত্ত আছে, বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ কি আছে, অন্তর্লিখিত অবস্থায় আছে। এই যে চতুর্ভুজ দেখতে পাচ্ছ, এই চতুর্ভুজটা কি আছে, অন্তর্লিখিত অবস্থাতে আছে। অন্তর্লিখিত মানে কি, মানে ভেতরে আছে, ঠিক আছে, ভেতরে আছে, জাস্ট অবস্থিত আছে। বলছে ব্যাসার্ধ আর, এই যে বৃত্তটা এর ব্যাসার্ধ হচ্ছে আর। ধরো এর ব্যাসার্ধ আমি কিভাবে নেবো, ধরো এটা ধরো কেন্দ্র, ধরো ব্যাসার্ধ হচ্ছে, আচ্ছা ব্যাসার্ধ আর এটাকে বলি কোণ ডিএবি, এটা অ্যাকচুয়ালি কোণ, হ্যাঁ কোণ ডিএবি আর কোণ বিসিডি। কোণ ডিএবি মানে এই কোণটা, আর কোণ বিসিডি মানে এই কোণটা, দ্বিখণ্ডিগুলি যথাক্রমে এক্স এবং ওয়াই বৃত্তকে ছেদ করে। আচ্ছা এদের যদি ছেদ করা হয়, মানে এদের যদি কোণটাকে ছেদ করা হয়, তাহলে এরা এক্স আর ওয়াই বৃত্ত ছেদ করে। আচ্ছা ঠিক আছে, আমি লাইন ড্র করে ছেদও করে নিচ্ছি। ওয়েট জাস্ট, মোটামুটি তোমরা বুঝতে পেরেছো আশা করি। ধরো এটা ছেদ করে নিয়েছি, ঠিক আছে। এটা কোন বিন্দু ছেদ করছে, এক্স আর ওয়াই। ধরো এটা এটা বৃত্তকে ধরো এক্স বিন্দুতে, আর এটা ধরো বৃত্তকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এই যে পয়েন্টগুলো না, এই যে বৃত্তকে যেটা ছেদ করছে, এই ছেদ বিন্দুর কথা বললাম, ঠিক আছে। এক্স ওয়াই সরলরেখার দৈর্ঘ্য কত, মানে এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছি আমরা, এই যে সরলরেখা দেখতে পাচ্ছি, এটার দৈর্ঘ্য কত। এখানে কিন্তু অনেকে তোমরা ভাববে যে চতুর্ভুজের কর্ণের ফর্মুলা লাগায়, মানে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা লাগায়। এই কর্ণ ফর্ণ কিচ্ছু লাগাতে হবে না। একটা জিনিস ভেবে দেখো না, একটা জিনিস ভেবে দেখো, এটা তো বৃত্তের কি, এটা বৃত্তের কিন্তু ব্যাস। আমরা বৃত্তের ব্যাসার্ধ সমান আর জানি, আর বৃত্তের ব্যাস সমান কি জানি, 2r, যেটাকে আমরা বলি ডায়ামিটার বা রেডিয়াস, ডি সমান 2r। তাহলে এখানে উত্তর এটা হয়ে যাচ্ছে না। কিছু ভাবার প্রয়োজন আছে কি, কিছু করতে হবে কি? এবিসিডি একটা চতুর্ভুজ একটা বৃত্তের ভেতরে আছে, অন্তর্লিখিত অবস্থায় আছে, ব্যাসার্ধটা হচ্ছে আর, মানে এর যে ব্যাসার্ধটা, দেখো এইটা কিন্তু ব্যাসার্ধ, অ্যাকচুয়ালি এটার মান দিয়ে দিয়েছে কিন্তু আর, অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্যাসার্ধ, এটার মান দিয়ে দিয়েছে আর। তাহলে কোণ ডিএবি আর কোণ বিসিডি এর দ্বিখণ্ডগুলো এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এক্স ওয়াই মানে এই যে সরলরেখাটা, এই যে সরলরেখাটা, এটা তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, বৃত্তের ব্যাসই হয়ে যাচ্ছে। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ কি হবে, ব্যাস কি হবে, 2r হবে। ভেরি সিম্পল, এত কিছু ভাবার প্রয়োজনই নেই। নেক্সট কোশ্চেন দেখো, একটা বৃত্তের পরিধি তার ব্যাসের থেকে 15 মিটার বেশি। একটা বৃত্তের পরিধি তার ব্যাসের থেকে 15 মিটার বেশি। বলছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো এটা কি করে করবে, সিম্পল। বৃত্তের পরিধি হচ্ছে 2πr, এটা বলছে ব্যাসের থেকে, ব্যাসটা কি বললাম, 2r, মানে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হচ্ছে 2r, এর থেকে 15 মিটার আরো বাড়িয়ে দাও, এর বেশি। তাহলে 2πr, এই 2rটা এদিকে নিয়ে কি হয়ে যাবে, 15r। এখানে 2rটা যদি আমি কমন নিই তাহলে কি হয়ে যাবে, পাই মাইনাস 1। বারবার বলছি তোমাদের এত ভেঙে করবে না। পাই পাই মান কত, 22/7, 22/7 মাইনাস 1 মানে কত, 7×1 = 7, 22 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 15/7। তাহলে এখানে সিম্পল বলতে পারি 2r ইন্টু 15/7 সমান 15। তাহলে এই 15 15 কিন্তু আমি কেটে দিতে পারি। তাহলে 2r সমান কি হয়ে যাবে, 7, r সমান কি হয়ে যাবে, 3.5। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধই চেয়েছিল না, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে, 3.5, 3.5 সেন্টিমিটার। ইউনিটগুলো এক আছে, ইউনিটগুলো কিন্তু এক নেই, 15 মিটার বেশি মিটারে দিয়েছে। আচ্ছা দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা এক হয় সেন্টিমিটার হবে, আর না হলে এগুলো সব মিটার হবে, যে কোনো একটা, কারণ ইউনিট তো চেঞ্জ হতে পারে না। ওখানে মিটার দিয়েছে, সেন্টিমিটারের সঙ্গে মিটার নিশ্চয়ই যোগ হবে না। তো এখানে কিন্তু একটু হজবরল আছে। 3.5 এই ম্যাথ অনুযায়ী কিন্তু 3.5 মিটার কিন্তু আনসার, 3.5 মিটার। তাহলে সেই অনুযায়ী এই যে অপশনগুলো আছে এগুলো কিন্তু মিটার হতে হয়। তো এক্সামে আশা করি এই ধরনের ছোট এই ভুলগুলো করবে না। ভুল করলেও হয়তো কারেকশন হয়ে যাবে, হয়তো এটা প্রিন্টিং মিস্টেক কিছু একটা হয়তো আছে, বা আমারই হয়তো কিছু ভুল আছে, বই হয়তো ঠিক আছে, একটু তোমরা চেক করে নেবে একটু বইয়ে কিরকম আছে এটা, ঠিক আছে।
চলো ওকে, নেক্সট কোশ্চেন। দেখো বলছে বৃত্তাকার বলয়ের ভেতরে, বৃত্তাকার বলয়ের ভেতরে এবং বাইরের পরিধি যথাক্রমে 22 সেন্টিমিটার এবং 44 সেন্টিমিটার। বলয়টি কতটা চওড়া? বলয়টি কতটা চওড়া? আমি তোমাদেরকে রিং পড়িয়েছিলাম না, প্রথম একটা যে ক্লাস হয়েছিল সেখানে কিন্তু আমি কিছু ফর্মুলা দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু রিং এর ফর্মুলা ছিল। দেখো কিরকম হয় একবার দেখে নিই। ধরো এটা একটা রিং আছে, ঠিক আছে? রিং এর আমরা কি জানি যে এই যে ভেতরের যে রিংটা আছে এর ধরো ব্যাসার্ধটা কি হয়, এর ধরো ব্যাসার্ধটা এখানে কি বলে দিয়েছে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি এই রিংটার ব্যাপারে, তার আগে একটা জিনিস বলি তোমাদের, শোনো। যদি ব্যাসার্ধ, যদি ব্যাসার্ধ ধরো, আমি এখানে আর ফার না লিখে আমি ডাইরেক্ট ব্যাসার্ধই লিখছি, তোমাদের বুঝতে অসুবিধা হয়। যদি দেখো যেগুলো কিন্তু কমন একদম পরীক্ষায় সবসময় আসে, যদি ব্যাসার্ধ 7 হয় না, তাহলে সবসময় জেনে রাখবে এর যে সার্কামফারেন্স মানে পরিধি, পরিধি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখন যেটা আমি কথাটা বলছি না, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে। অঙ্ক রানিং করতে গেলে এটা দরকার। পরিধি জানবে 44, পরিধি জানবে 44। আর ক্ষেত্রফল, ক্ষেত্রফল জানবে কত? 154। বলে স্যার কোথা থেকে হচ্ছে? জাস্ট একটা মনে রাখবে, জাস্ট এই লাইনটা মনে রাখবে, 7, 44, 154। দেখো পরিধি জানি কি আমরা 2 পাই আর, 2 পাই আর, আটটা যদি 7 হয়, আটটা যদি কি হয় ব্যাসার্ধটা 7 হয়, তাহলে 7 7 কেটে গেলে তো 22 দুগুণে 44 হচ্ছে পরিধি। এবার ক্ষেত্রফল জানি কি আমরা πr², কি জানি πr²। পায়ের মান কত? 22/7। আর এর মান কত বলছি? 7 ইন্টু 7, 7 7 কেটে গেলে দেখো 22 7 154 হয়। জাস্ট এটুকু মনে রাখবে যে ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে পরিধি হবে 44 আর ক্ষেত্রফল হবে 154। এবার দেখো যদি এই ব্যাসার্ধটা দ্বিগুণ হয়ে যায়, মানে ব্যাসার্ধটা যদি 7 দুগুণে 14 হয়ে যায়, তাহলে পরিধিটাও মনে রাখবে দ্বিগুণ হয়ে যাবে, মানে 44 দুগুণে 88 হয়ে যাবে। কিন্তু ক্ষেত্রফল দ্বিগুণ হবে না, কারণ ক্ষেত্রফল সবসময় কি হয়? স্কোয়ার হয়। আরে ক্ষেত্রফল স্কোয়ার হয় কিনা আমরা লিখি না বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, তার মানে কি স্কোয়ার হয়। যদি 2 থাকে তাহলে বর্গ সেন্টিমিটার মানে স্কোয়ার করতে হয়। ঠিক সেরকম ক্ষেত্রফলটা কিন্তু 2 দিয়ে গুণ হবে না, 4 দিয়ে গুণ হবে। কথাটা আরেকবার বলে দিচ্ছি, ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে পরিধিটাও দ্বিগুণ হবে, কিন্তু ক্ষেত্রফল কি হয়ে যাবে? 4 গুণ। 4 গুণ মানে 616। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, খাতায় নোট করে নাও। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বলছি এখন, মোস্ট ইম্পর্টেন্ট 616 হয়ে যাবে। 4 দিয়ে গুণ, বারবার বলছি ক্ষেত্রফলের ক্ষেত্রে 2 দিয়ে গুণ কিন্তু ভুল করেও করবে না। এবার দেখো যদি এই ব্যাসার্ধটা হাফ হয়ে যায়, হাফ হয়ে যায় মানে, হাফ হয়ে যায় মানে হচ্ছে 7-এর অর্ধেক কত হয়ে যায়? 7/2 মানে 3.5। আরে হাফ হয়ে যাচ্ছে মানে 2 দিয়ে ভাগ করছি না, তাহলে এই 44টাও কি হয়ে যাবে? ভাগ, অর্ধেক হয়ে যাবে, মানে 22 হয়ে যাবে। সেক্ষেত্রে ক্ষেত্রফলটা মনে রাখবে, ক্ষেত্রফলটা কিন্তু 4 ঘর কমে যাবে, 4 দিয়ে ভাগ করতে হবে। আবার বলছি 7টা যখন আমি মানে অর্ধেক হয়ে যাবে, মানে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাজিত 2 যখন করতে হবে তখন পরিধিটাও কিন্তু কি করতে হবে? ভাজিত 2। কিন্তু ক্ষেত্রফলের কিন্তু সেটা নয়, ক্ষেত্রফল ভাজিত 2 নয়, ভাজিত 4 হবে। 4 হলে 4 3-এ, 4 3-এ 12, 3 4, আরে 4 154, 4 3-এ 12, 3 4 5 34, 34 হলে পরে কত হচ্ছে? 4 8-এ 32, 4 8-এ 32, 4 5-এ 20, 38.5। আমি একটু ভালো করে লিখে দিই লেখাটা, কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কেউ স্ক্রিনশট চাইলেও নিতে পারো এখান থেকে। 38.5 হয়ে যাবে। এটা লিখে রাখো, এটা কিভাবে কাজে লাগবে একটু পরে কিন্তু টের পেয়ে যাবে তোমরা। ব্যাসার্ধ 7 হলে পরিধি 44, ক্ষেত্রফল 154। একটা লাইন মনে রাখো, বাকিগুলো মুখস্থ করতে হবে না, এমনি চলে আসবে। ব্যাসার্ধ 14 হলে পরিধি 88, ক্ষেত্রফল 616। ব্যাসার্ধ 3.5 হলে পরিধি 22, ক্ষেত্রফল 38.5। বাস এটা মনে রাখলেই দেখো এবার কি করে অঙ্কটা হবে, তোমরা শুধু দেখো। তার আগে আমি এই সাইডে এগুলো একটু মুছে দিই। দেখো ভিতরের আর বাইরের পরিধি বলে দিয়েছে 22 আর 44। ভিতরেরটা বলেছে 22। পরিধি যখন 22 হয়, পরিধি যখন 22 হয় তখন ব্যাসার্ধ কত হয়? 3.5। মানে এই যে এইটা দিয়েছে, ধরো এটা ধরো ভেতরের, ভেতরের হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ভেতরের পরিধি দিয়েছে 22, তাহলে এটা কত হবে? 3.5। ঠিক আছে, আরেকটা দিয়েছে বাইরের পরিধি 44। এই যে বাইরের যে বৃত্তটা দিয়েছে না তার পরিধি 44। 44 যখন হয় তখন তার ব্যাসার্ধ কত হয়? 7। তার মানে এইটা কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমার 7।
বলছে পরিধি এটা কত চওড়া, বলো এটা চওড়া কত, মানে এই যে থিকনেসটা, এই থিকনেসটা আমার জানতে চেয়েছে, এই থিকনেসটা জানতে চেয়েছে। এবার তোমরাই বলো, এই পুরোটা হচ্ছে 7 আর এইটুকু হচ্ছে 3.5, তাহলে এইটুকু পার্ট কত হবে? সিম্পল 7 থেকে 3.5 বাদ দিয়ে দেবো, তাহলে 7 থেকে 3.5 বাদ দিলে কত হয়? 3.5ই অ্যান্সার। এবার তোমরা যদি বড় করে করতে চাও তাহলে বলবে, আমি বড় করে করিয়ে দেবো, একদম সিম্পল হিসাব, ভেরি ইজি। এর থেকে ইজি কিভাবে করবো বলো? জাস্ট তোমাদের মনে রাখতে হবে এই যে ছকটা লেখালাম, এই ছকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তা এই ছক দিয়ে দেখো পরের ম্যাথগুলো কিভাবে হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, ধরো বলছে একটা বৃত্তাকার বাগানের চারপাশে একটি বৃত্তাকার পথ তৈরি করা হয়েছে। ঠিক আছে, একটা বৃত্তাকার বাগান আছে, তার চারপাশে বৃত্তাকার পথ। যদি পথের বাইরে, আচ্ছা বৃত্তাকার বাগানের চারপাশে পথ আছে, আমরা সেটা ড্র করে নিই, দেখি। দেখো আমি একটা ড্র করে নিয়েছি যে বৃত্তাকার বাগানের চারপাশে একটা বৃত্তাকার পথ তৈরি করা হয়েছে। পথের বাইরে, দেখো বলেছে পথের বাইরে এবং ভিতরের পরিধি, আচ্ছা পথের বাইরের পরিধি কত? 220। এই মাত্র আমরা দেখলাম যে 220টা কিন্তু আমরা কোনো কিছু দেখিনি, কিন্তু ভিতরের পরিধিটা বলেছে 44 মিটার। আচ্ছা এটা যদি কেন্দ্র হয় তাহলে এর যে সরি, এর যে ব্যাসার্ধ এটা কত হবে বলো? আবার বলছি ভিতরের পরিধি দিয়েছে 44, আমি এইমাত্র বললাম না 44 যদি পরিধি হয় তাহলে তার ব্যাসার্ধ হবে 7, তার ব্যাসার্ধ কত হবে? 7। ওই বারবার লিখবো না 2 পাই r সমান 44, তাহলে পায়ের মান 22 7, কেটে কুটে 7 পেলাম, ওইভাবে লিখবো না, কিন্তু এটা আমাকে করতে হবে 220। দেখো 220ও বার করার নিয়ম আছে, ঠিক আছে, কিন্তু এখন তোমাদের এক্সাম, তাই বেশি ডিপে যাবো না, তোমরা সিম্পল বার করে নেবে। 2 পাই r সমান 220 যদি হয় তাহলে r এর মান কত হবে? 220/2, এটা 22-এর 7টা কি হয়ে যাবে? 7-এর 22, তাহলে এটা হয়ে গেল কত? 10, 2 5-এ 10, 5 7-এ 35, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 35, এটা হয়ে যাবে 35, বোঝা গেল? তাহলে দুটোর আমি পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম না, ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার বলছে পথের ক্ষেত্রফল কত। দেখো পথের ক্ষেত্রফল, তার কথাটার মানে কি, এই যে বাইরের যে বৃত্তটা দিয়েছে তার যে ক্ষেত্রফল, আর ভিতরে যে বৃত্তটা দিয়েছে তার যে ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফল যখন আমি বিয়োগ করব না, তখন আমি এই পথের ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে যাব। এই পথের ক্ষেত্রফলটা আমাকে কিন্তু মেনলি বার করতে দিয়েছে, বোঝা গেল? বাইরের বৃত্তের ক্ষেত্রফল এবং ভিতরের বৃত্তের ক্ষেত্রফল যখন আমি বাদ দেবো তখন আমি পথের ক্ষেত্রফলটা পেয়ে যাব। কিন্তু আমি এটা জানি যে ক্ষেত্রফল বার করতে হবে, মানে এইটার দিয়ে দেখো 35 দিয়ে দিয়েছে আর এটার যে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 7। আমি এখানে একটু বুদ্ধি লাগাবো, দেখো যারা বুঝতে পারবে তারা করবে, আর না হলে যারা বুঝবে না তারা সিম্পলি পাই আর স্কোয়ার দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। দেখো আমার প্রথমে যে বৃত্তটা দিয়েছে, বাইরের যে বৃত্তটা, ওটার ক্ষেত্রফল অটোমেটিক বেশি হবে। এটার কত দিয়েছে? 35, 35 ব্যাসার্ধ দিয়েছে। আর ভেতরের যে বৃত্তটা, তার ব্যাসার্ধ কত দিয়েছে? 7। দেখো আমি 35টাকে লিখতে পারি যে 7 গুণিত 5, 35 মানে 5 গুণ হচ্ছে। আমরা এইমাত্র দেখলাম, যে ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে ক্ষেত্রফল কত হচ্ছিল? ক্ষেত্রফল হচ্ছিল 154। যারা ছকটা লিখেছো তারা দেখে নাও, আর যারা লেখনি তারা বার করতে শুরু করে দাও, পাই আর স্কয়ার ওরকম লিখে টাইম নষ্ট করো, ঠিক আছে? তো 7 যদি ব্যাসার্ধ হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে 154। এবার আমি দেখতে পাচ্ছি যে এই যে 7 আছে, এই যে 7 আছে, 7-এর জন্য তো 154 আসবে ক্ষেত্রফল, কিন্তু তার কত গুণ? এই যে ব্যাসার্ধটা এর কত গুণ? 5 গুণ। আর আমি এইমাত্র বললাম যখন ক্ষেত্রফল বার করব তখন তার স্কয়ার, মানে 5 5-এ 25 গুণ, এটা হবে এর ক্ষেত্রফল। আবার বলছি, কিছুক্ষণ আগে বললাম তোমাদের যে 7 যদি কারোর ব্যাসার্ধ হয় তাহলে তার এরিয়া হচ্ছে 154, মানে পরিধিটা, দেখো ব্যাসার্ধ যত গুণ করবে পরিধিটা ঠিক তত গুণ করবে, কোনো সমস্যা নেই, কিন্তু যখন ক্ষেত্রফল করতে যাব তত গুণ করলে চলবে না, তার স্কয়ার করতে হবে। যদি ব্যাসার্ধটাকে দ্বিগুণ করো তাহলে ক্ষেত্রফলটাকে 4 গুণ করতে হবে, মানে 2 এর স্কয়ার। ব্যাসার্ধটাকে যদি 3 গুণ করো তাহলে ক্ষেত্রফলটাকে 3 এর স্কয়ার মানে 9 গুণ করতে হবে, বোঝা গেল? আর এখানে ঠিক সেই জিনিসটাই করছি আমি, যে এটা 5 গুণ করছি। দেখো 35 আছে না, বাইরের যে পরিধিটা সেটা কত আছে? 35 আছে। তো বাইরের বৃত্তের পরিধি যখন 35, মানে 7 5-এ 35 মানে 5 গুণ করেছি। এই 7-এর জন্য কি এসছে? 7-এর জন্য এসছে 154, বোঝা গেছে? দেখো 7-এর জন্য 154 এসছে বারবার, এটা তো বোঝানোর কোনো ব্যাপার নেই। তার 5 গুণ করেছি, যখন ক্ষেত্রফল বার করছি তখন 5 5-এ 25 হয়ে যাবে। তাহলে
154 গুণ 25 প্রথম বৃত্তের ক্ষেত্রফল, আর প্রথম বৃত্তের ক্ষেত্রফল, আর সেকেন্ড বৃত্তের ক্ষেত্রফল কত, ভেতরের যে বৃত্ত রয়েছে তার ক্ষেত্রফল কত, 154। আমি যদি 154টা এখানে কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, 25 বিয়োগ 1, তাহলে 154 গণিত 24। তাহলে এখানে যদি গুণ করা হয় তাহলে কত হবে, 3696। গুণ করে দেখে নিও, 3696 মিটার স্কোয়ার, এখানে এটা হয়ে যাবে আনসার। দেখো যারা বুঝতে পারলে না আমি তাদেরকে বলছি সিম্পল পাই আর স্কোয়ার করবে, পাই আর স্কোয়ার, পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে এখানে আর কত দিয়েছে, 35 দিয়েছে, 35 স্কোয়ার দিয়ে সিম্পল বার করে নেবে, কোনো টেনশন নাই, একদম আরামসে হয়ে যাবে। আর সাতেরটা বলতে হবে না, সাতেরটা তোমার এমনি মনে রাখতে পারবে যে যার ব্যাসার্ধ 7 তার ক্ষেত্রফল 154 হবে, ঠিক আছে, তোমরা এইভাবেও বার করতে পারো। তো আমি এটা আপাতত মুছে দিচ্ছি, যেহেতু আমি শর্ট প্রসেস জিনিসটা করালাম সেহেতু এটা মুছে দিলাম, ঠিক আছে। তো তোমরা যদি মনে হয় যে এই ফর্মুলাটাতে করতে প্রবলেম হচ্ছে এইভাবে, দেখো এটা বুদ্ধি, এখানে কোনো ফর্মুলা কাজে লাগাইনি, কিন্তু আমি এখানে কোনো রকম কোনো ফর্মুলা কাজে লাগাইনি, এখানে তো একটা জিনিস কাজে লাগিয়েছি, সেটা হচ্ছে মাথা, ব্রেন। যদি এখানে অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের পাতি যেভাবে করে সেভাবে করে দেখিয়ে দেবো, তাই ভয় পাবে না। দেখো এরপরে আরো কিছু ম্যাথ রেখেছি, ঠিক আছে, এরকম এরকম করে করার, ওখানে দিমাগ লাগাও, দেখো তখন এই ম্যাথটা আশা করি সুবিধা হবে তোমাদের। নেক্সট কোশ্চেনটা দেখো একবার, দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে, একটি বৃত্তে অন্তর্লিখিত একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 সেমি স্কোয়ার। মানে একটা বৃত্ত আছে, এই বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ আছে, বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ অন্তর্লিখিত অবস্থায় আছে, ঠিক আছে, বাড়ি দাও, এটা সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে, বলছে ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 সেন্টিমিটার স্কোয়ার দিয়ে দিয়েছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে। দেখো সিম্পল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, √3/4 স্কোয়ার, এটা হচ্ছে বাহু, এটা সমান দিয়ে দিয়েছে 9√3। দেখো √3 যদি কেটে দেওয়া হয়, আচ্ছা 1 মিনিট দাও, জাস্ট 1 মিনিট। হ্যাঁ ঠিক আছে, দেখো যদি √3 কেটে দেওয়া হয় তাহলে কি পড়ে থাকবে, এ স্কোয়ার সমান কি হয়ে যাবে, এই চারটা ওদিকে চলে যাবে, মানে 36, তাহলে এ এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে 6। বলছে বৃত্তের ক্ষেত্রফল কত। আমি কি বলেছিলাম, যখন অন্তর্বৃত্ত থাকবে, যখন কি থাকবে, অন্তর্বৃত্ত থাকবে, আমি জানি না আমার ভয়েসটা তোমরা এতক্ষণ শুনতে পাচ্ছিলে কিনা, আই ডোন্ট নো, যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। যাই হোক দেখো আমি এরপর থেকে বলছি, এখানে সিম্পল √3/4 স্কোয়ার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা বলে দিচ্ছে 9√3, এখানে এ সমান 6 বেরিয়েছে, আর কিছু না। আমরা পড়েছিলাম আগে যে একটা ত্রিভুজের ভেতরে যদি কোনো বৃত্ত থাকে, মানে অন্তর্বৃত্ত থাকে, তার যে ব্যাসার্ধ, তার ফর্মুলা কি হয়, a/2√3, এটা আমরা পড়েছিলাম। কিন্তু এখানে কি, বৃত্তটা আছে বাইরে, মানে এটা পরিবৃত্ত, পরিবৃত্তর ক্ষেত্রে আমরা ফর্মুলা কি পড়েছিলাম, a/√3, এর যে ব্যাসার্ধ সেটা কি পড়েছিলাম, a/√3। তাহলে আমরা যদি ব্যাসার্ধটাকে বার করে নিতে পারি তাহলে আমাদের ক্ষেত্রফল বার করার কোনো সমস্যা নেই। তাহলে ব্যাসার্ধের ফর্মুলা আমরা কি বললাম, a/√3, এখানে a এর মান কত বেরিয়েছে 6, তাহলে 6/√3, আর আমরা ফর্মুলা কি জানি, পাই আর স্কোয়ার, ত্রিভুজের বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পায়ের মান কত 22/7, আর এটাই তোমার আর 6/√3, তাহলে 6/√3, ঠিক আছে। তাহলে এই দুটো √3 মিলে কি হবে, একটা 3, এখানে কাটবো কেন, দেখো এখানে 22/7টা মানে ইয়ে করার কোনো প্রয়োজনই নেই, 22/7টা কোনো রকম ভাবে লেখার প্রয়োজনই নেই, কারণ পাই দিয়ে দিয়েছে, তাই 22/7টা আমি কি করবো, মুছে দেবো, 22/7টা কি করবো, মুছে দেবো, কারণ দেখো অ্যান্সার গুলো দেখো পায়ে আছে, তাই আমার এখানে 22টা আলাদাভাবে লেখার কোনো প্রয়োজন নেই, পাই আর স্কোয়ার, তো তাহলে পাই রেখে দাও, এটা পাই আর স্কোয়ার, এই দুটো √3 মিলে একটা 3 হয়, তাহলে 3 দুগুণে কত হয়ে যাবে 6, তাহলে 6 দুগুণে 12, মানে 12 পাই হয়ে যাচ্ছে আনসার, কি যাচ্ছে 12 পাই আনসার হয়ে যাচ্ছে, মানে এইটা হয়ে যাবে এখানে আনসার, 12 পাই। বোঝা গেল, আমি আরেকবার বলে দিচ্ছি, ফর্মুলাগুলো ওই জন্য মুখস্থ করতে বলেছিলাম, যে ত্রিভুজের ভেতরে যদি বৃত্তটা থাকতো তার ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছিল a/2√3, এটা যেহেতু বাইরে আছে মানে পরিবৃত্ত আছে, তাই তার ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে a/√3। তাহলে a/√3 এর মান আমরা এখান থেকে পেয়ে গেছি কত, এর মান পেয়ে গেছি 6, তাহলে 6টা সিম্পল বসিয়ে দিলাম। এবার ফর্মুলা সিম্পল পাই আর স্কোয়ার, আর মানে 6/√3, আমরা বারবার বলছি
দুটো √3 মিলে একটা 3 হয়, তাই 3 দুগুণে 6 উপরে কেটেছি, 6 দুগুণে 12 পাই আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। তারপর এখানে দিয়েছে নেক্সট ম্যাথটা, একটি রেস গ্রাউন্ড একটি রিং এর আকারে, মানে ধরো একটা রিং এর আকারে এরকম টাইপের, হাতে এঁকে দিলাম সাহস করে, যাই হোক রিং এর আকারে, এর অভ্যন্তরীণ ও বাইরের পরিধি যথাক্রমে 88 মিটার এবং 154 মিটার। রেসের মাঠের প্রস্থ, প্রস্থ মানে চওড়া, অ্যাকচুয়ালি এখানে জানতে চাইছে চওড়া কত। ঠিক আছে, চওড়া কত। দেখো আমি চওড়া কি করে পাবো, এই যে বাইরের যে পরিধিটা এটাকে আমরা কি বলি, ক্যাপিটাল আর, আর এই যে ভেতরের যে পরিধিটা সেটাকে কি বলি আমরা, এই ব্যাসার্ধ। বাইরের পরিধিটা হচ্ছে ক্যাপিটাল আর, বাইরের ব্যাসার্ধটা, বাইরের ব্যাসার্ধটা ক্যাপিটাল আর, আর ভেতরের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে স্মল আর। আমরা যদি আর মাইনাস আর করি তাহলে কি পেয়ে যাবো, এটা পেয়ে যাবো চওড়াটা কতটা আছে, মানে এই যে চওড়াটা কতটা, এই চওড়াটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, থিকনেসটা পেয়ে যাবো। তার জন্য দুটোর পরিধি আমাকে এই দুটোর ব্যাসার্ধ আমাকে জানতে হবে। দেখো এখানে কিছুক্ষণ আগেই বললাম, এক মিনিট, দেখো এখানে কিছুক্ষণ আগে বললাম যে এর অভ্যন্তরীণ ও বাইরের পরিধি 88 মিটার, আভ্যন্তরীণ ভেতরের যে পরিধিটা দেখো 88 মিটার দিয়ে দিয়েছে। আমি কি বলেছিলাম, 88 মিটার যখনই পরিধি দেখবে জানবে ব্যাসার্ধ হবে 14। কারণ কি, যখন ব্যাসার্ধ 7 ছিল, মনে রাখলাম বলেছিলাম না 7 44 154 মনে রাখবে, ব্যাসার্ধ যখন 7 ছিল তখন পরিধি হচ্ছিল 44। আরে ব্যাসার্ধ যখন 7 ছিল তখন পরিধি 44 হচ্ছিল, যখন এটা দ্বিগুণ করে দিলাম মানে 7 দুগুণে 14, তাহলে এটা হয়ে যাবে 44 দুগুণে 88, তাহলে 88 যখন পরিধি তখন ব্যাসার্ধ কত 14। তাহলে আমি ভেতরের এই ব্যাসার্ধটা, এই ভেতরের যে ব্যাসার্ধটা এটা বলতে পারি যে এই এই আরটা হচ্ছে 14। কিন্তু ক্যাপিটাল আরটা এখনো পাইনি আমি, ক্যাপিটাল আরটা কি করে পাবো, দেখো বাইরের পরিধি বলে দিয়েছে 154, এটা যদি না পাই আমি সিম্পল বার করে নেবো, 2 পাই আর সমান 154। তাহলে আর সমান কত হবে, 154/2, 22-এর 7টা কি হয়ে যাবে 7-এর 22, 22 7 154, তাই তো নাকি, 7 7 49/2। তাহলে আর এর মান এখানে কত হচ্ছে 49/2, 49/2 মানে 2 2 4, 2 4 8, 2 5 10 মানে 24.5। তাহলে এখানে বসিয়ে দাও সিম্পল 24.5। আচ্ছা এখানে যদি একটুখানি ঘিজিঘিজি হয়ে গেল, একটু মুছে দাও, এটাকে মুছে দাও, সিম্পল এখানে লিখে দাও 24.5। যদি এটাকে বিয়োগ করা হয়, দেখো সিম্পল পাতিভাবে বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি তোমাকে আমি, সরি 10.5। কত হচ্ছে চওড়াটা 10.5, তাহলে এটা হয়ে যাচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে এখানে আনসার। আশা করি কোনো সমস্যা নেই। তাহলে বারবার বললাম না যে 7 44 154, এটা মনে রাখলে কিন্তু অনেক ম্যাথ একটু হলেও আসান হবে, বারবার তোমাদের 2 পাই আর 2 পাই আর করে বার করতে হবে না। ঠিক আছে, যদি দেখো আমি এরপরে অনেকগুলো ম্যাথ এখনো পর্যন্ত রয়েছে, তাই বারবার রিপিট করছি না, যে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, আমি নেক্সট ম্যাথে যাচ্ছি, আর এটা অসুবিধা হওয়ার কোনো কারণই নেই, আমি বুঝিয়ে দিয়েছি ভালো করে। থিকনেস বার করতে গেলে সবসময় জানবে ক্যাপিটাল আর থেকে স্মল আরটা আমাকে বিয়োগ করতে হবে, বাস আর কিছু নয়। নেক্সট কোশ্চেন দেখো, দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, একটি অর্ধবৃত্তের ব্যাস 14 মিটার হলে অর্ধবৃত্তের পরিধি কত হবে, অর্ধবৃত্তের পরিধি কত হবে। অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা আমি বলে দিয়েছিলাম যে 2 পাই আর, 2 পাই আর নয় অর্ধবৃত্ত তো, তাহলে পাই আর বাই 2 পাই। দেখো 2 পাই আরটাকে এটি 2 দিয়ে ভাগ, অর্ধেক বলছে 2 2 কেটে যাবে, তাই এখানে আমি এত কিছু লিখবো না, এখানে এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই। এখানে সিম্পল কি লিখবো, পাই আর প্লাস 2 ভাগ কি হয়ে যাচ্ছে, এক মিনিট, জাস্ট এক মিনিট। হ্যাঁ, ফর্মুলা কি বলেছিলাম, পাই আর প্লাস 2 আর, এটা হচ্ছে আমার ফর্মুলা। কিসের ফর্মুলা, না অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা। এই জন্য আমি মনে করানোর জন্য তোমাদের বলেও ছিলাম, কি বলেছিলাম, যে যদি এই একটা অর্ধবৃত্ত হয়, এটা তো অর্ধেকটা কেটে দিয়েছে অর্ধবৃত্ত, মনে রাখবে যে শুধুমাত্র 2 পাই আর এটাকে অর্ধেক করে দিলে কিন্তু অর্ধবৃত্তের পরিধি বেরোয় না, কারণ সিম্পল একটা বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, এটাকে অর্ধেক করে দেবো অর্ধবৃত্তের পরিধি বেরিয়ে ভাববে না। তার কারণ হচ্ছে এইখানে যে 2 আরটা আছে এটা নিতে কিন্তু ভুলবে না, এই যে 2 আরটা, এই 2 আরটা নিতে কিন্তু ভুলবে না। তাহলে আমরা জানি সিম্পল যে পায়ের মান কত 22-এর 7, আর এর মান, আচ্ছা ব্যাস দিয়েছে 14, তাহলে আর কত হবে, আর হবে 7। তাহলে এখানে এটা ইন্টু কেন দিচ্ছি, এটা ইন্টু নয়, এক মিনিট,
22 ইন্টু আর এর মান কত বললাম 7, 2r মানে 2 ইন্টু 7। চলো ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, 7 কেটে যাবে, তাহলে এখানে থাকবে 22 আর 7 2 14, 22 আর 14 যোগ করলে কত হয় 36 হয়, তাহলে 36 হয়ে যাবে এখানে আনসার। দেখো এই ম্যাথগুলো না আরো ছোট করে করা যায়, কিন্তু এই মুহূর্তে বেশি ছোট করে করতে গেলে তো মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে এগুলো, ঠিক আছে? তাই বেশি ছোট করে করাচ্ছি না, মোটামুটি এটাও ছোট, এর থেকে বেশি এগুলো তোমাদের লিখতে তো হবে না, এত কিছু তোমাদের লিখতে হবে না, তোমরা ডাইরেক্ট এই লাইনটা হয়তো করলে করবে, তারপরে এখান থেকে ডাইরেক্ট এখানে দুটো জাস্ট লাইন হবে, তাই এত বড় দেখলেও ম্যাথগুলো এত বড় কিছু হবে না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটা যদি একটি গাড়ির চাকার ব্যাস 56 সেন্টিমিটার হয় তাহলে 88 কিলোমিটার ভ্রমণের সময় গাড়ির চাকা কতবার ঘুরবে? মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো একটা গাড়ির চাকা, একটা গাড়ির চাকা সার্কুলার হয়, কিন্তু খুব বাজে সার্কুলার হয়ে গেল, 1 মিনিট ওয়েট, ভালো করে ড্র করে দিচ্ছি আমি। ধরো একটা গাড়ির চাকা, ঠিক আছে, 56 সেন্টিমিটার, যদি একটি গাড়ির চাকার ব্যাস 56 সেন্টিমিটার, আচ্ছা ব্যাস 56 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 28, মানে অর্ধেক হয়ে যাবে। দেখো গাড়ি মানে বলছে তাহলে 88 কিলোমিটার ভ্রমণের সময় গাড়ির চাকা কতবার ঘুরবে। যদি বলে যে এটা এক পাক যখন ঘুরবে, এটা কি বললাম, যখন এটা এক পাক ঘুরবে তাহলে কতটা রাস্তা যাবে, মনে রাখবে এক পাক ঘোরা মানে এর পরিধি বরাবর রাস্তা যাওয়া। কি বললাম? এক পাক ঘোরা মানে একটা চাকা এর পরিধি বরাবর রাস্তা যাওয়া, ঠিক আছে? কিন্তু আমরা এর পরিধি বার করব না, কেন বার করব না? দেখো আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে যখন ব্যাসার্ধ হবে 7 তখন পরিধি হবে 44, বারবার বলে আসছি। তাহলে এই ব্যাসার্ধটা আছে কত 28, মানে এটার সঙ্গে 4 গুণ হয়েছে, আর কিছু না। তাহলে এটার সঙ্গে 4 গুণ করে দাও না, তাহলে 44 ইন্টু 4 কত হবে, আমি এই অবস্থাতে দেখছি, তাহলে এর পরিধিটা কত হয়ে যাবে 44 ইন্টু 4। এটুকু বোঝা গেল? আমি পরিধি বার করতে বসবো না 2 পাই আর করে, আমার সময় চলে যাবে, ঘন্টা পড়ে যাবে। তাই সবসময় মনে রাখবে যে 7 44 154 দিয়ে আমার সবকিছু হয়ে যাবে, এটা 4 গুণ হলে এটাও 4 গুণ, কিন্তু যদি ক্ষেত্রফল বলতো কত গুণ, তাহলে 4 আছে, 4 স্কোয়ার হয়ে যেত, মানে 4 4 16 গুণ হয়ে যেত। বোঝা গেল জিনিসটা? 4 4 16 গুণ হয়ে যেত, যেহেতু এটা পরিধি সেই জন্য এটা 4 গুণ বাড়ছে, তো পরিধিটাও 4 গুণ বাড়বে। তাহলে 44 ইন্টু 4 এর পরিধি হয়ে গেল কত 44 ইন্টু 4, এক পাক ঘুরে এতটা যাবে। কত পাক ঘুরেছে আমি জানি না, বলছে গাড়ির চাকা কতবার ঘুরবে, আমি মানলাম গাড়ির চাকাটা n বার ঘুরবে। টোটাল কতটা রাস্তা গেছে 88 কিলোমিটার। একটা জিনিস দেখো, এগুলো সব সেন্টিমিটারে আছে, আমি কিলোমিটার থেকে যখন সেন্টিমিটার করব, মিলি সেন্টি ডেসি মি ডেকা হেক্টো কিলো, মানে 5টা শূন্য বসবে। 88 পিঠে 1 2 3 4 5 বা 10⁵ লিখে দিতে পারো তোমরা স্মার্টলি যদি লিখতে চাও, ঠিক আছে? যদি এবার কাটাকুটি করি, দেখো 44 2 88, 2 2 4, 2 2 4, তাহলে এখানে কত থাকছে 2n সমান একের পিঠে 1 2 3 4 5, তাহলে n সমান কত হচ্ছে, এখানে যদি কাটিয়ে দিই তাহলে 2 5 এ 10, 1 2 3 4, তাহলে n সমান কত হচ্ছে 50,000। একের পিঠে 4টি শূন্য তো, হ্যাঁ, তাহলে কোনটা আনসার হয়ে যাবে, এটা হয়ে যাবে আনসার, আই থিঙ্ক 78 এর বি হয়ে যাবে আনসার, 78 এর বি হয়ে যাবে আনসার। তোমরা একটু দেখে নিও, এর এতগুলো শূন্য আছে তো, যদি এদিক ওদিক কিছু হয়ে থাকে। তাহলে আমি সিম্পল কি বললাম, যে এক পাক ঘোরা মানে পরিধি বরাবর যাওয়া, আর পরিধি বার করতে গেলে আমরা এরকম শর্টকাট জিনিসগুলো অ্যাপ্লাই করব, তাহলে আরামসে বেরিয়ে যাবে আমাদের 2 পাই আর করে, যখন অন্য ছেলেটা করবে তখন ম্যাথ অলরেডি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মনে রাখবে পরিধি কত পাক ঘুরেছে আমি জানি না, বললাম যে n পাক ঘুরেছে, ভাবলাম কতটা রাস্তা গেছে না 88 কিলোমিটার, তাহলে 88 কিলোমিটারটাকে সেন্টিমিটার করে নিলাম, তাহলে n এর মান বেরিয়ে গেল 50,000। বোঝা গেল? না বুঝতে পারলে কমেন্ট বক্স। নেক্সট কোশ্চেন। আর মনে রাখবে যে এই ম্যাথের কোশ্চেনগুলো না 3 নাম্বার পার্ট চলছে, 4 নাম্বার পার্ট যখন আসবে তখনই আলোচনা হবে সায়েন্সের, কিন্তু যখন কোশ্চেন করবো তখন আলোচনা হবে না। তো তোমরা না বুঝতে পারলে কমেন্ট করে রাখবে, আমি 4 নাম্বার পার্ট যখন আনবো তোমাদের প্রত্যেকটা কমেন্ট যা যা প্রবলেম থাকবে সব সলভ করবো, ঠিক আছে? নেক্সট দেখো, বলছে 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার জমির চারপাশে 3.5 মিটার প্রশস্ত রাস্তা আছে, মানে এই এই বুঝে নাও, এটি ছোট বড় হচ্ছে জানি। 7 মিটার ব্যাসার্ধ মানে এই যে ভেতরে যে ব্যাসার্ধটা, এটা হচ্ছে 7 মিটার, ঠিক আছে? ব্যাসার্ধের বৃত্তাকার জমির চারিপাশে 3.5 মিটার প্রশস্ত রাস্তা আছে, 3.5 মিটার প্রশস্ত, তার মানে এই যে এই পার্টটা না,
এটা হচ্ছে 3.5 মিটার। তাহলে একটা কথা বলো তো, এই ক্যাপিটাল আর মানে এটা কত হবে? স্যার ভেরি ইজি, এইটুকু যদি 7 হয় আর এইটা যদি 3.5 হয়, তাহলে 7 প্লাস 3.5 যোগ করে দেবো, মানে 10.5 হয়ে যাবে। তাহলে এই পার্টটা হয়ে যাবে 10.5, বোঝা গেল? মানে এই পার্টটা হয়ে যাচ্ছে 10.5 আর ওটা হচ্ছে 7। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। কার না? রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমি এখানে বড় যে বৃত্তটা আছে তার যে ক্ষেত্রফল, যদি তার থেকে যদি ছোট বৃত্তের ক্ষেত্রফলটা আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার রাস্তার ক্ষেত্রফলটা সিম্পল বেরিয়ে যাবে, তাই না? দেখো, আমি বড় যে বৃত্তটা আছে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে আর কোনটা? এখানে আর কোনটা? আর হচ্ছে 10.5। চলো আমি এখানে এটা এইভাবে লিখি যে 7 প্লাস 3.5। চলো ছাড়ো, আমাদের অত কঠিন করে লেখার দরকার নেই। আমরা সিম্পল, আরে এটা তো ফর্মুলা পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, এটা বাদ দিলে তো বেরোবে। এখানে বড় আর এর মানটা কত আছে? 10.5। তাহলে পাই 10.5 তার হোল স্কোয়ার মাইনাস পাই ছোট আরটা কত আছে? 7 তার হোল স্কোয়ার। ব্যাস সিম্পল হিসাব। এখানে যদি পাইটা কমন নিয়ে নিই, তাহলে দেখো 10.5 আর 7 স্কোয়ার পড়ে থাকছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি, একবার হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, মানে এটাকে ব্র্যাকেটে রাখতে পারো। এত কিছু তোমরা পরীক্ষাতে কিন্তু এত কিছু করতে যাও না, টাইম চলে যাবে। পায়ের মান কত আছে? পায়ের মান আছে 22/7। যদি 10.5-এর সঙ্গে 7টা যোগ করি তাহলে কত হবে? 17.5। আর যদি এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? 3.5। এবার তোমরা ক্যালকুলেশন করে নাও। ক্যালকুলেশন দেখো, আমি ক্যালকুলেশন করেও দেখাচ্ছি। চলো এখানে আমি ক্যালকুলেশনটা করেও দেখাচ্ছি, কালিটা জাস্ট চেঞ্জ করে নিই। এক মিনিট। হ্যাঁ দেখো, 22/7 17.5। ধরো এই দশমিকটা তুলে দিলাম, নিচে 10 চলে এলো। আর এখানে দশমিকটা তুলে দিলাম, নিচে 10 চলে এলো। যদি কাটাকুটি করে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 5 7, 7 5 30, 7 5 35। ঠিক আছে, 5 2 10, 5 5 25, 5 2 10, 5 7 35। এখানে 5 7 35 আর 22, 35 আর 22 গুণ করে নাও। এটা আরো ইজি হতে পারতো যদিও। 35 দুগুণে 70, 35 দুগুণে 70 মানে 770। 770 বাই 4, তাহলে কত হচ্ছে? 4 1 4, 5 6 7, 4 9 36, 4 দুগুণে 8, 4 5 20, 192.5। পুরো ক্যালকুলেশনটা করে দেখিয়েছি, দেখো তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেগুলো সম্পূর্ণ আমি চেষ্টা করছি। তাও তোমাদের পছন্দ হচ্ছে না, কমেন্টে এসে কেউ কেউ যা ইচ্ছা লেখো, যাই হোক কোনো ব্যাপার নয়। তাহলে আশা করি এখানে ম্যাথটা বোঝা গেছে, কোনো সমস্যা নয়। ঠিক আছে, জাস্ট মনে রাখবে যখনই রাস্তার ক্ষেত্রফল বার করতে দেবে, এই বাইরের পুরো বৃত্তটা, এই বাইরেরটা থেকে এই ভেতরের এটা বার করে দিলেই আমার রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, তার ফর্মুলা কিন্তু একটাই, সেই ফর্মুলাটা মনে রাখবে এইটা। এবার ক্যালকুলেশন পাওয়ার যার যত বেশি আছে সে তত রানিং করতে পারবে, আর ক্যালকুলেশন পাওয়ার বাড়ে প্র্যাকটিসে, আর অন্য কোনো কিছুতে নয়। তাই এত কিছু তোমরা কিন্তু কাহানি করতে যাবে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তোমরা এক্সামে কিন্তু রানিং করবে আর শর্টে করবে। ঠিক আছে, এগুলো সব মাইন্ড ক্যালকুলেশন করতে হবে, নাহলে কিন্তু পারবে না। তোমাদের এগুলো আমি প্রথম থেকে পড়াইনি, যেন তোমাদের আমি শিখিয়ে দিতাম, বাট সময় কম আছে, এখনো শেখানোর সময় নেই, আমাদের কোশ্চেন কমপ্লিট করতে হবে। তাহলে এখানে আনসার কোনটা হয়ে যাচ্ছে? আনসারটাকে বললে 192.5, এটা হয়ে যাচ্ছে আনসার 192.5। আচ্ছা এখানে কিন্তু এটা দেখেও বোঝা যাচ্ছিল যে এখানে দেখো 0.5 মানে 0.5 একটাই, মানে কমের মধ্যে একটাই আছে 192.5। দেখো 770-এর 4 ভাগ, নিশ্চয়ই এটা আসবে না। 346-এর ডবল মানে অনেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডবলই অনেক হয়ে যাচ্ছে তো, 4 ভাগ তো দূরের কথা। ঠিক আছে, অসুবিধা আছে, 4 ভাগ মানে অনেক কম। 192, আমাদের এতটা অত ভাগটা করতে হতো না এখানে, আমরা এমনি আনসার বলতে পারতাম। এগুলো স্মার্টলি করতে হবে। ওকে, চলো নেক্সট নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে, যদি একটি বৃত্তের পরিধি 187 হয়, আচ্ছা 2 পাই আর সমান 187, বৃত্তের ক্ষেত্রে মানে আর বার করতে দিয়েছে। আর এর মান কত? চলো আর এর মান আমরা আর এর মান পাই আর স্কোয়ার করে বার করা যেত। চলো আর এর মানই বার করি, ঠিক আছে। 187/2, 22-এর 7টা কি হয়ে যাবে? 7-এর 22, 7-এর 22। তাহলে আর এর মান এটা, কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা এটা 18 পাই আছে, ব্যাস এইখানে কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এটা 18 পাই হবে।
যখন তোমরা ইয়ে পাবে না, পিডিএফ পাবে, তখন এগুলো কিন্তু নিজেরা কারেকশন করে নেবে। বারবার বোঝার জন্য ক্লাস অ্যাটেন্ড করতে হয়। এটা 18 পাই, 187 নয়, তাহলে 18 পাই হলে কাহানি কিছু আলাদাই হবে। তাহলে এগুলো সব মুছে দাও। 18 পাই, 2 পাই আর, ঠিক আছে, এখানে পাই পাই কেটে যাবে। তাহলে আর সমান সিম্পল 2 9 18 হয়ে যাবে। আর সমান 9। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু 9, মানে 9 9 81 পাই। এই যে 81 পাই, 9 9 81, 81 পাই। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এটা তো ইজি কোশ্চেন ছিল। নেক্সট দেখো, তবে এটাও একটা ইজি কোশ্চেন দিয়েছে। যদি এটি বৃত্তের ব্যাস 7 সেমি হয়, বৃত্তের ব্যাস দিয়েছে 7 সেমি, কেউ ভুল করো না, ব্যাসার্ধ বার করতে গেলে 7/2 এভাবে রেখে দাও। এটা কিছু করতে হবে না, 7/2। ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আচ্ছা এখানে লিখবো না, পাই আর স্কোয়ার মানে কি, পায়ের মান 22/7, আর স্কোয়ার মানে 7/2 ইন্টু 7/2। কেউ 3.5 করে দিও না, তাহলে কিন্তু বেসিক ক্যালকুলেশন করতে প্রবলেম। 7 7 কেটে দাও, 2 11 22, 77/2, 2 3 6, 2 8 16, 2 5 10, 38.5 কোথায় আছে? এগুলো যদি কেউ খাতা পেনে করতে শুরু করো, 77কে 2 দিয়ে ভাগ, তাহলে তো ঘন্টা পড়বেই। চলো নেক্সট কোশ্চেন দেখো, দিয়েছে একটি বৃত্তের পরিধি 22 সেমি, অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্ধবৃত্তের ক্ষেত্রফলের ফর্ম, আচ্ছা পুরো বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, অর্ধবৃত্ত মানে তার অর্ধেক হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পায়ের মান কত, 22/7। আর এর মান জানি না, নিচে তো 2 আছে, লিখি, আর এর মানটা পরে দেখছি। দেখো পরিধি দিয়ে দিয়েছে 22, এই মাত্র বলেছি পরিধি যদি 22 হয়, তাহলে আর এর মান হয় 7/2 মানে 3.5। তাহলে এত কিছু আমরা বার করবো কেন? বলেছিলাম না যে 44-এর অর্ধেক হচ্ছে 22, তাহলে 7-এর অর্ধেক কত হচ্ছে, 7/2 বা 3.5। এখানে 3.5টা অসুবিধা হবে, 7/2 লিখবো, কিন্তু আর স্কোয়ার আছে মনে রাখবে, তাহলে 7/2টা দুবার হবে। এই একবার 7/2 লিখলাম, এই একবার 7/2 লিখলাম, ঠিক আছে, আর স্কোয়ার আছে। তাহলে দেখো কত রানিং হয়ে যাচ্ছে আমার, 7 7 কেটে গেল, 2 11 22, তাহলে 11 7 77/4, 77/4, 77/4 মানে কত হচ্ছে, 19 4 76, 4 2 8, 9 10, 4 5 20, 19.25। এটা হয়ে যাচ্ছে এখানে আনসার। প্রতিটার ক্যালকুলেশন দেখাচ্ছি, বলছি না বাড়িতে করে নেবে, ঠিক আছে, কারণ ক্যালকুলেশন গুলো আমি জানি কতটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অঙ্কের থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার তো মনে হয় ক্যালকুলেশন। ওই একটা যদি এদিক থেকে ওদিক হয়ে যায়, পুরো ম্যাথটা জানলেও কিছু করার নেই আর। ঠিক আছে, পরীক্ষা দিয়েছে বলে আমার সব ম্যাথ হেভি করেছি, খুব কমন চলে এসছে, কিন্তু আসলে দেখবে কিছুই হয়নি। ঠিক আছে, তো ক্যালকুলেশন পাওয়ার বাড়ানোর জন্য তোমরা বাড়িতে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো। ওকে, তাহলে আমাদের মনে রাখবে যে 7 44 154 এর কতটা পাওয়ার, বুঝতে পারছো? এটা থেকে কত কিছু ম্যাথে যাচ্ছে, ক্যালকুলেশন আমাদের করতেই হচ্ছে না। নেক্সট কোশ্চেন বলছে, একটি তার বাঁকিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা, হ্যাঁ দেখো, একটি তার বাকি একটি বর্গক্ষেত্র তৈরি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় 484 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, একটা তার ছিল, তারটাকে বাঁকিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করেছে। ধরো এটা একটা বর্গক্ষেত্র তৈরি করে নিয়েছে, ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কত, 484 ছিল, কোনো অসুবিধা নেই। 484 হলে এর বাহুর দৈর্ঘ্য কত, বলো বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি যে বাহুর স্কোয়ার মানে এ স্কোয়ার, মানে হচ্ছে এর ক্ষেত্রফল। আর 484 কার স্কোয়ার, আমরা সবাই জানি কত, 22 স্কোয়ার। তাহলে এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে, 22 হয়ে যাচ্ছে। যদি ওই তারটি একটি বৃত্ত হিসেবে বাঁকানো হয়, যদি এই তারটাকেই বলছে একটা বৃত্ত করে দিতে। এবার একটা কথা ভাবো, আমি যদি এই যে তারটা, এই যে বর্গক্ষেত্রাকার যে তারটা, এটা যদি আমি লম্বা করে টেনে ধরি, এর যে দৈর্ঘ্যটা, ওইটাকে তো বাঁকিয়ে বৃত্তটা করেছে, আমার তো তার বাইরে কিছু করতে পারবো না। তাহলে ওই এই এই যে ধরো একটা এই যে ধরো একটা বর্গাকার একটা তার আছে, বর্গক্ষেত্রাকার একটা তার, এই তারটাকে ধরো আমি এই পার্ট, এই আমি এখানে করে দেখাচ্ছি, ধরো একটা তার আছে, এখান দিয়ে কেটে দিলাম তারটা, এখান দিয়ে কেটে দিলাম, তাহলে এই পার্টটা খুলে গেল আর এই পার্টটাও খুলে গেল, মানে ধরো এটা একটা তার। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা আমরা কিসে পাবো,
সব সময় মনে রাখবে পরিধিতে পাবো। এটাকে যেমন করেই বানাক, এটা বর্গাকার বানাক বা আয়তকার বানাক বা কি বানাক, গোলাকার বানাক, যাই বানাক না কেন, এদের পরিধি সব সময় সমান হতে বাধ্য। পরিধি সব সময় সমান হতে বাধ্য। এবার দেখো এই তারটার পরিধি কত, যখন বর্গাকার ছিল, আমরা বর্গাকার পরিধি ফর্মুলা জানি কি, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য এখানে কত আছে, 22, 4 গুণিত 22, তাহলে 22 4 88। এটা হচ্ছে এর কি, লিখেই দিচ্ছি চলো, পরিধি। এর হচ্ছে পরিধি। তাহলে কি বললাম, এর পরিধি, আরে পরিধি মানে পরিসীমা আর কি, পরিসীমা তো ভালো না স্যার, পরিধি কেন বোঝে, পরিসীমা বলতে, হ্যাঁ পরিসীমা, বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা, ওই বৃত্তের ক্ষেত্রে পরিধি। তাহলে এই দুটো কিন্তু ইকুয়াল, তাহলে এরও কিন্তু পরিধি 88, মানে 2 পাই আর হচ্ছে 88। আমি আবারও বলছি, কি চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে। ক্ষেত্রফলের ফর্মুলা কি, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। ওই স্যার আর কোথায়, আর তো এখান থেকে আমাকে বার করতে হবে, 2 বসাবো, পায়ের মান 22-এর 7 বসাবো, দিয়ে আর লিখবো, দিয়ে 88 দিয়ে ভাগ করবো। আরে বাবা আমি একটু আগেই বললাম না, যে পরিধি যদি 88 হয়, তাহলে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কত হয়ে যাবে, আর সমান 14। বলেছিলাম তো, কি বলেছিলাম, 7 44 154। তাহলে এইটা হয়ে গেছে দেখো 88, মানে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এটা তো দ্বিগুণ হয়ে যাবে, 14 হয়ে যাবে না, আর সমান 14। এবারে বলবে স্যার তাহলে ক্ষেত্রফলটা বার করতে বসি, পাই আর স্কোয়ার, আর এর মান লিখি 14, এত কিছু লিখবে কেন, বলেছিলাম না 14 যখন হবে তখন 616 ক্ষেত্রফল হবে, এইটাই হয়ে যাবে অ্যান্সার। বলছিলাম দেখো ফর্মুলাগুলো লাগলো, কারণ আমরা জানি 7 44 154 154, তখন এটা ক্ষেত্রফল। যখন 7 হচ্ছে, দেখো আমরা এত কিছু করব কেন, আরো ইজি হয়ে যাবে। দেখো যখন পরিধিটা 44, তখন ক্ষেত্রফল কত হচ্ছিল 154, এখন পরিধিটা হয়ে গেছে 88, পরিধিটা কত হয়ে গেছে 88, মানে দ্বিগুণ। তাহলে ক্ষেত্রফলটা কত গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, মানে 616। এত কিছু পরিধি টরিধি বা এটা বার করার প্রয়োজনই নেই, ব্যাসার্ধ বার করার প্রয়োজন নেই, কারণ ব্যাসার্ধ এখানে যায়নি। যদি বলতে ব্যাসার্ধ দিতে, ব্যাসার্ধ জানার জন্য, তাহলে ব্যাসার্ধ বার করতাম। এনে ক্ষেত্রফল দিয়েছে, আমরা ক্ষেত্রফল জেনে নেবো, এত কিছু করার প্রয়োজনই হবে না। আমি কি বললাম বোঝা গেল? ঠিক আছে, যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে করে, এগুলো কিন্তু এইভাবেই করতে হবে, বারবার বলছি, কেউ কিন্তু লিখে করতে যাবে না। 2 পাই আর সমান 88, পায়ের মান বসায়, আর এর মান বসায়, পাই আর স্কোয়ার, এবার ওখানে আর এর মান বসায়, এসব করতে যাবে না, এইভাবেই করতে হবে। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে, পরের দিন দরকার হলে আবার বুঝাবো আমি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে দিয়েছে কোশ্চেনটা, একটা বৃত্তের সবচেয়ে বড় জ্যা 10 সেমি। আরে বাবা, সবচেয়ে বৃত্তের বড় জ্যা মানে কাকে জানি, বৃত্তের ব্যাস। বৃত্তের সবচেয়ে, এটাও আমি বলেছিলাম প্রথম দিন ফর্মুলার সময়, বৃত্তের সব থেকে বড় জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসটাই তো বলে দিয়েছে 10 সেমি। আচ্ছা এরপরে কি দেখি কি বলেছে, সবচেয়ে ছোট জ্যা 4 সেন্টিমিটার। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ, উত্তর তো বেরিয়ে গেছে, এটা যদি ব্যাস হয় 10, তাহলে ব্যাসার্ধ কত হবে, 5 হবে। এই তো অ্যান্সার বেরিয়ে গেছে, 5 সেন্টিমিটার। কতক্ষণ লাগলো, 1 সেকেন্ড। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটা বৃত্তাকার অঞ্চলে ক্ষেত্রফল খুঁজুন যার পরিধি 22 সেমি। এত কিছু ভাববই না, পরিধি যদি 22 হয়, ক্ষেত্রফল হবে 38.5। কতক্ষণ লাগলো, স্যার 1 সেকেন্ড। যদি বলতো এটার কি বার করতে, ব্যাসার্ধ বার করতে, তাহলে কত হতো, 7/2, এটাকেই বলতে পারো 3.5, যেটা ইচ্ছা। কেন কি করে হলো আর জিজ্ঞাসা করো না, এতবার বলেছি। একটা জিনিস মনে রাখতে হবে, 7 44 154, এর অর্ধেক করেছি, এরও অর্ধেক করেছি, তাহলে এর কত করব, এর 4 ভাগ করব। একে 2 দিয়ে ভাগ করেছি, একেও 2 দিয়ে ভাগ করেছি, তাহলে একে 4 দিয়ে ভাগ করব না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কিন্তু বারবার বলছি, এগুলো না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে, আমি দরকার হলে 10 বার বোঝাবো। ঠিক আছে, কিন্তু কোনোভাবে এগুলো স্কিপ করে যাবে না, একটা স্টুডেন্ট যদি বুঝতে যদি না পারে আমি আবার বোঝাবো। নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধির বৃদ্ধি নির্ণয় করতে। আচ্ছা পরিধি কত হবে জানতে চাইনি, পরিধির বৃদ্ধি নির্ণয় করো যদি ব্যাসার্ধ 7 সেমি হয়। আচ্ছা এটা দেখো,
এটা একটা শর্ট তোমাদের বলি, যদি ব্যাসার্ধ 7 হয় তখন পরিধি কত হচ্ছিল 44। এখানে ক্ষেত্রফলের ব্যাপার নেই, তাই ক্ষেত্রফল দিকে যাব না। যখন এটা আমি দ্বিগুণ করছিলাম তখন এটা হচ্ছিল 14, এটা হচ্ছিল 88। আরে হ্যাঁ কি না বলো, হচ্ছিল তো? তখন দেখো এখানে ব্যাসার্ধটা কত বেড়েছে, 7 বেড়েছে, তখন পরিধিটা কত বেড়েছে, 44 বেড়েছে। এবার অঙ্কটার দিকে দেখো, বলছে যদি ব্যাসার্ধ 7 সেন্টিমিটার বৃদ্ধি করা হয় তাহলে বৃত্তের পরিধির বৃদ্ধি কত? আবার বলছি, যদি ব্যাসার্ধ 7 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়, আরে এখানে তো 7 সেন্টিমিটার বৃদ্ধি করেছি আমি, তাহলে পরিধির বৃদ্ধি কত হয়েছে, 44ই তো হয়েছে। তাহলে এত কিছু করব কেন আমরা, এত কিছু করব কেন, যখন একবারই হয়ে যাচ্ছে ম্যাথটা। এখানে 7 বাড়িয়েছি আর দেখতে পাচ্ছি এখানে 44 বেড়ে গেছে, তাই 44ই অ্যান্সার, কোনো ম্যাথ করার প্রয়োজনই নেই। হ্যাঁ এইভাবেই হয়, কিন্তু দেখো কোনো ফর্মুলা ইউজ করছি, কোনো ফর্মুলা ইউজ করিনি। দিমাগ লাগাতে হবে, দিমাগ, দিমাগ ইউজ, বুদ্ধি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে, একটি তারের টুকরো ভাঁজ করে একটি বর্গাকার আকারে করা হয়। সেই কেস, একটা তারের টুকরো ভাঁজ করেছে, যেটা বর্গাকার আকারে করে দিয়েছে, ঠিক আছে করে দিয়েছে, ভালো করেছে। যার বাহুর দৈর্ঘ্য 44, আচ্ছা এর বাহুর দৈর্ঘ্য 44, আবার বর্গক্ষেত্রটিকে একটি বৃত্তের আকার দিয়েছে। আচ্ছা তারপরে কি করেছে, একটা বৃত্তের আকার দিয়েছে। আমি কি বলেছি, সবসময় আর বৃত্তের ব্যাসার্ধ যেতে আছে, ঠিক আছে। আমি বলেছি এক্ষেত্রে সবসময় পরিধি বার করতে হবে। পরিধি বার করতে গেলে এই যে বর্গক্ষেত্রটার এর পরিসীমা কত হবে, কারণ আমার তারটা লেন্থ চাই না, তারটা লেন্থ চাই, তারটার লেন্থ চাইতে গেলে আমাকে কি বার করতে হবে, পরিসীমা। তাহলে এর পরিসীমা কত হবে না 4 গণিত একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গণিত একটি বাহুর দৈর্ঘ্য 44 দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো, ভালো করে বুঝবে। দেখো 4 গণিত 44 এটা কি, এটা হচ্ছে পরিসীমা। কার পরিসীমা, বর্গক্ষেত্রটার পরিসীমা, বর্গাকার আকারের পরিসীমা। এই যে পরিসীমা, এটা কার সঙ্গে সমান না বৃত্তের পরিধির সঙ্গে সমান, বৃত্তের পরিধির সঙ্গে সমান। আমি আগেই বলেছি, এখানে কেউ কোশ্চেন করবে না যে কেন সমান। আমি বারবার বলেছি এর যে লেন্থ, তারটার যে লেন্থ, সেটাই হচ্ছে এই বর্গাকারের পরিসীমা বা বৃত্তাকারের পরিধি, একই ব্যাপার। তাহলে আমি বলতে পারি যে এর পরিধিটা 4 গুণিত 44 বলতে পারি। আমি কিছু, এখানে বলছে বৃত্তের ব্যাসার্ধ কত জানতে চেয়েছে। এবারটা জিনিস দেখো, যখন আমার পরিধি ছিল 44, তখন আমার বৃত্তের ব্যাস কত ছিল না স্যার 7 ছিল, তার 4 গুণ হয়েছে, মানে এই 4টা, মানে 4 7 28, অ্যান্সার কত হয়ে যাবে, হয়ে গেল। কিন্তু তোমরা এটাও করতে পারো, দেখো এটাও শর্টকাট ফর্মুলা গেল। দেখো এটাও করতে পারো যে 2 পাই আর এটা সমানই হচ্ছে 4 গুণিত 44। ঠিক আছে, এখানে 2 2 কেটে দাও না, 2 2 4 হয়ে গেল। তাহলে আর সমান কি হয়ে যাবে, 2 ইন্টু 44, আর 22-এর 7টা কি হয়ে যাবে, 7-এর 22, 22 2 44, তাহলে 2 2 4, 4 7 28, এখানেও 28 আসছে, এখানেও 28 আসছে। কি করে তোমরা করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। ওকে, ভেরি ইজি, লেকিন একটু বুদ্ধি ইউজ করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, একটি বৃত্তের পরিধি পাই ডি, 2 পাই আর সমান পাই ডি, ক্ষেত্রফল জানতে চেয়েছে। ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, তো আর তো জানি না, তাহলে এখানে পাই পাই কেটে গেল, তাহলে আর সমান কি হয়ে গেল, d/2, d/2, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার মানে d/2 ইন্টু d/2, তাহলে কত হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4। পাই ডি স্কোয়ার বাই 4 কোথায় আছে, এই যে এখানে, পাই ডি স্কোয়ার বাই 4, এটা হয়ে গেল আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে একই ধরনের ম্যাথ। দেখো একটি সাইকেলের চাকা 44 কিলোমিটারে 5000 বার ঘূর্ণন সম্পূর্ণ করে, চাকার ব্যাসার্ধ কত। আমি কি বলেছিলাম, পরিধি, চাকার কি বলেছিলাম, চাকার পরিধি 2 পাই আর, এটা কতবার ঘুরেছে না এন বার ঘুরেছে, আগের বার বলেছিলাম না 2 পাই আর এন বার ঘুরেছে, কতটা রাস্তা গেছে না 44 কিলোমিটার। এবার সবগুলো সেন্টিমিটারে আছে,
তো এটাও সেন্টিমিটারে করে দাও। কটা শূন্য বসবে বলেছিলাম? 5খানা শূন্য বসবে। 44 কিলোমিটার আছে। মিলি সেন্টি ডেসি মি ডেকা হেক্টো কিলো, হ্যাঁ 5টাই তো শূন্য বসবে, ঠিকই তো বলেছি। ইন্টু 10⁵ করে দাও। আচ্ছা 10⁵ করে দরকার নেই, সিম্পল 5টা শূন্য বসিয়ে দাও, সুবিধা হবে কাটাকুটির ক্ষেত্রে। 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে 2 পাই আর, এখানে চাকার ব্যাসার্ধ জানতে চেয়েছে মানে 8টা জানতে চেয়েছে। তাহলে এখানে 2 ইন্টু পাইটা হচ্ছে 22/7, 8টা জানতে চেয়েছে। এন এর মান বলে দিয়েছে 5000 বার ঘুরেছে, তাহলে 5000 বসিয়ে দাও। এটা সমানই হচ্ছে 44। 1 2 3 4 5, এখানে দেখো 1 2 3 কাটবো, 1 2 3 কাটবো, এখানে কি কাটবো আর 22 2 44, মানে 200 আছে এখানে। এখানে 2 দিয়ে কাটলে 100, তাহলে আর সমান কত হয়ে যাচ্ছে? আর সমান 100, এখানে আর কি আছে? 5 আছে, তাই তো? 5 মানে এখানে 5 20 সহজ যাবে, তাহলে 20 ইন্টু 7 হয়ে যাচ্ছে, মানে 140। 140 কোথায় আছে? এই যে 140 আছে এখানে। 89 এর তাহলে 140 হয়ে যাচ্ছে আনসার। 89 এর এ, অপশন নাম্বার এ। দেখো এনটিপিসির প্রশ্ন শিফট 3 তে এসছে, শিফট 3, ঠিক আছে? আশা করি কোনো অসুবিধা নেই। জাস্ট মনে রাখবে যে চাকাটা একবার ঘোরা মানে তার পরিধি বরাবর যাওয়া, তার পরিধি বরাবর যাওয়া। এন বার ঘুরেছে, তাহলে এতটা রাস্তা মোট অতিক্রম করেছে। এখান থেকে আর এর মানটা বার করে নিলাম। এখানে কোনো শর্টকাট হয় না, তাই শর্টকাট কিছু করিনি। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। দেখো দেখো বলছে প্রতি বর্গ মিটারে 125 টাকা হারে 28 মিটার ব্যাস, 28 মিটার ব্যাসের একটি বৃত্তাকার ভূমি সমতল মানে সমতলকরণের খরচ কত হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি করব? 28 মিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ হচ্ছে 28/2, মানে 14 মিটার হয়ে যাচ্ছে। তো এখানে দেখো ভূমি সমতলকরণ করছে না, তাহলে ভূমি সমতলকরণ মানে কি? মানে তার ক্ষেত্রফলের উপর কাজ করছে। তাহলে ক্ষেত্রফল কি হবে স্যার? ক্ষেত্রফলের ফর্মুলা জানি পাই আর স্কোয়ার। পায়ের মান 22/7, আর এর মান 14 ইন্টু 14, 7 2 14, 14 2 28, 28 আর 22। দেখো এখানে সিম্পল হিসাব, আর এর মান যখন 14, তখন আমরা সিম্পল জানি 616 এর কি বেরোবে? ক্ষেত্রফল বেরোবে। এত কিছু করার কি প্রয়োজন ছিল? এই পার্টটা করার প্রয়োজন ছিল কি? এই পার্টটা করার কোনো প্রয়োজন ছিল না, কারণ আর এর মান 14 হলে ক্ষেত্রফল 616 বেরোবে। আমি এতক্ষণ ধরে বকে আসছি। তাহলে কি বলেছে? 125 টাকা করে খরচ, 1 বর্গ মিটারে 125 টাকা খরচা হয়েছে। তাহলে 616 বর্গ মিটারে 616 ইন্টু 125। এবার আনসার কি করে হবে? মহা মুশকিল। দেখো অ্যাকচুয়ালি 616টা কি হিসাবে হয়েছে না, 154 আমার ক্ষেত্রফল ছিল, এটা আমি 4 গুণ করেছি, তবে তো 616 হয়েছে। মানে যখন আমি ব্যাসার্ধটাকে দুগুণ করছি, 7 থেকে 14 হচ্ছে, যখন আগে ছিল 7 এখন হয়েছে 14, মানে দ্বিগুণ করেছি। ক্ষেত্রফলটা তখন বলেছিলাম কি, এটা যদি দ্বিগুণ করো ব্যাসার্ধটা, ক্ষেত্রফলটা 4 গুণ করতে হবে, তো 4 গুণ করেই হয়েছে। তাহলে 616টা আমি লিখতে পারি 154 ইন্টু 4, আর এখানে 125 আছে। দেখো 125 ইন্টু 4, এটা কিন্তু আমার ক্যালকুলেশন করা সোজা। কত? 125 ইন্টু 4 500 হয়। আর 154 ইন্টু 4, 154 ইন্টু 5, 154 ইন্টু 5 কত হয়? 70। 5 4 20 শূন্য, 5 4 20 শূন্য, হাত থেকে 2, 5 5 25, 26 27, 707, আর এখানে দুটো শূন্য, মানে 77-এর ভিড়ে 3টে শূন্য। তাহলে পুরোটা আমাকে গুণ করতে হবে না, এইভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, একটু আর কি প্র্যাকটিস করতে হবে, এলো না হলে প্র্যাকটিস না করলে কিন্তু করতে পারবে না। মাথায় রাখতে হবে যে 154 ইন্টু 4 থেকে এসছে, তাহলে 125 সঙ্গে 4 গুণ করাটা ভেরি ইজি 616 গুণ করার থেকে। আর যাদের গুণের পাওয়ার আছে তারা এত কিছু না ভেবে সিম্পল গুণ করতে শুরু করবে, হয়ে যাবে ঠিক। নেক্সট কোশ্চেন। দেখো বলছে একটি চাকার ব্যাস 84 সেন্টিমিটার, 792 মিটার দূরত্ব অতিক্রম করেছে, চাকাটিকে কতবার ঘুরতে হবে? সিম্পল ব্যাপার, 2 পাই আর, কত পাক ঘুরেছে না এন পাক, কতবার ঘুরেছে আমি জানি না, কতটা রাস্তা গেছে 792 মিটার, সেন্টিমিটারে আছে তাই সেন্টিমিটারে করে নেবো। মিটার থেকে সেন্টিমিটার মানে মিলি সেন্টি ডেসি মি, মানে দুটো শূন্য,
দুটো শূন্য হবে, তাহলে সেন্টিমিটার হয়ে গেল। 2 পায়ের মান কত দিয়ে দিয়েছে, দেখো চাকার ব্যাস দিয়েছে 84, তা পায়ের মানটা বসিয়ে দিই 22/7 আগে, তাহলে আর কত হবে, আর হবে 84/2, মানে 2 4 8, 2 2 4, মানে 42। আর এনের তো জানি না, তো এনটা দিতে গেলে এনটাকে এনই রেখে দাও, আর এটা হচ্ছে 7 9 2 দুটো শূন্য। 2 পাই আর, এখানে আর এর মানটা 42 কোথায় বসালাম, বসাইনি, 1 মিনিট, এখানে সব মুছে দাও, মুছে দিয়ে 2 পাই আর, আর এর মানটা 42 বসাও, এন এর মানটা জানি না, আর এখানে 7 9 2 দুটো শূন্য। এখানে সিম্পল 7 6 42 কাটো, ঠিক আছে, 7 6 42, 22 দুগুণে 44, 44 6, 44 6, দেখো 22 দুগুণে 44, 44 6, 4 6 24 4, ঠিক আছে, 44 4 6 24 4 6 25 26, 264। দেখো 264 দিয়ে 792 না সোজা যাবে, মানে 3 দিয়ে যাবে, 3 দিয়ে। এখানে 264 হচ্ছে, 264 ইন্টু এন আছে 792 দুটো শূন্য, তাহলে এন মনে রাখবে 792 দুটো শূন্য 264। আরে দেখো না 264 যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 792 আসে না, তাহলে কেটে দাও সিম্পল, 300, 300 আসবে, ঠিক আছে। তাহলে 11 দিয়ে কাটাকুটি করবে, যদি বুঝতে পারছো 11 দুগুণে 22, এখানে 11 7 77, এখানে 72 আসবে, 72 পিঠে দুটো শূন্য, এরকম করে করতে পারো কাটাকুটি, যেমন করে ইচ্ছা করতে পারো, যত ক্যালকুলেশন পাওয়ার থাকবে তত তোমার সুবিধা, ঠিক আছে। তাহলে 91 আর 300 অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, দেখো বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ আর, এটাকে এক্স একক বাড়িয়ে দিয়েছে, আচ্ছা আগে ছিল আর, এখন এক্স একক বাড়িয়ে দিয়েছে, বলছে পরিধি কত বাড়বে, পরিধি কত বাড়বে, ঠিক আছে। আগে পরিধি কত ছিল, আগে পরিধি ছিল 2 পাই আর, এখন পরিধি কত হয়েছে না 2 পাই, আর এর জায়গায় আর প্লাস এক্স হয়ে গেছে, আগে ছিল এটা, এখন হয়েছে এটা, বেড়ে এটা হচ্ছে, পরিধি কত বাড়বে না বেসিক থেকে কমটা বিয়োগ দেবো। অনেকে এখানে ভুল করে যে 2 পাই আর এটা থেকে না, এটা থেকে এটা বিয়োগ দিয়ে দেয় না, এটা থেকে 2 পাই আর প্লাস এক্স, এটা থেকে 2 পাই আরটা বিয়োগ দিতে হবে, এটা কিন্তু ভুল করবে না, এই জন্যই কিন্তু এতটা করলাম আমি, ঠিক আছে। তো বাদ দিলে কত হবে, এখানে 2 পাইটা কমন চলে আসবে, 2 পাইটা কমন চলে এলে আর প্লাস এক্স মাইনাস আর, এখানে আর আর কেটে যাবে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 2 পাই এক্স। 2 পাই এক্স কোথায় আছে, এই যে 2 পাই এক্স, দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য আনসার। দেখো অনেকে না বারবার বলছো টেলিগ্রামে আনসার পাচ্ছি না, টেলিগ্রামে আমি আগেও বলেছি এখনো বলছি, টেলিগ্রামে আমি আনসার দেবো না। টেলিগ্রামে যে পিডিএফটা দেওয়া হয়, এখানে অনেক সিরিয়াস স্টুডেন্ট আছে যারা সত্যি সত্যি পড়াশোনা করছে বা প্র্যাকটিস করছে, তাদের অসুবিধা হবে, তারা প্র্যাকটিস সেট হিসেবে ওটা ব্যবহার করছে। তো প্রায় 2400 বাচ্চা ওখানে জুড়ে আছে, 2400 স্টুডেন্ট জুড়ে আছে ওখানে, তো কারোর অসুবিধা হচ্ছে না, বেশ মানে কয়েকজনের ওখানে, তারা হয়তো আসে শুধুমাত্র পিডিএফ এর জন্য, টেলিগ্রামে যুক্ত হয়েছে পিডিএফ নেওয়ার জন্য, তো আমি জানি সেটা, তো সেই জন্যই আমি টেলিগ্রামে পিডিএফ এ কোনো আনসার দেবো না, তাই ওখানে বারবার কমেন্ট করে কোনো লাভ নেই, কারণ এখানে সিরিয়াস স্টুডেন্টদের শুধুমাত্র ক্লাস হয়, শুধুমাত্র পিডিএফ এর জন্য যারা আসে তাদের জন্য নয় ক্লাসগুলো, ঠিক আছে। আর আমি জানি যে এখানে সিরিয়াস স্টুডেন্টের সংখ্যা সব থেকে বেশি। নেক্সট কোশ্চেন দেখো, দেখো বলছে একটি তারের টুকরো থেকে 120 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্র তৈরি করা হয়। একটা তারের টুকরো ছিল 120 সেন্টিমিটার, আচ্ছা বর্গক্ষেত্র তৈরি করেছে, একটা বর্গক্ষেত্র তৈরি করে নিয়েছে, ঠিক আছে। এর বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 120 সেমি, তাই সবগুলি 120, কোনো অসুবিধা নেই। একই তার বাকিটা বৃত্ত তৈরি করেছে, বৃত্তের ব্যাসার্ধ কত হবে, দেখো এর এর কি হবে, এর পরিধি কত হবে, এর পরিসীমা কত হবে, আচ্ছা 120, 1 মিনিট দাঁড়াও, এটা 120 পাই, 120 পাই সেন্টিমিটার, ঠিক আছে, ঠিক করে নাও, এটা 120 পাই সেন্টিমিটার। এইগুলো কিন্তু তোমরা টেলিগ্রাম, বারবার বলছি টেলিগ্রামে কিন্তু এগুলো ঠিক করে নেবে, টেলিগ্রামে যখন লিঙ্ক দেবো, আমি পিডিএফটা দেবো, ওখানে কিন্তু ভুল প্র্যাকটিস কেউ করো না, এগুলো তোমরা খাতার মধ্যে নোট করে নাও, যে এই আগে একটা পাই মিস্টেক ছিল, ওখানে লেখা হয়নি, ওটা কত নাম্বার ম্যাথ দেখে নাও, আর 93 নাম্বার ম্যাথটা কিন্তু লিখে নাও যে 120 পাই হবে, সিরিয়াস ভাবে পড়ো, ভুল মিস্টেক হয়ে গেছে দুটো একটা, সেটা কোনো ব্যাপার নয়, তোমরা একটু সিরিয়াস ভাবে পড়ো,
যাতে ভুল না পড়ো, তোমরা ভুল পড়লে কিন্তু ভুল অ্যান্সার করে আসবে। 120 পাই হবে, 120 পাই। তাহলে এগুলো সব হচ্ছে 120 পাই। তাহলে 120 পাই হলে এর যে পরিসীমা তাহলে কত হবে, 4a, মানে 4 × 120 পাই, মানে কত হচ্ছে 480 পাই। এটা কার সঙ্গে সমান, বৃত্তের পরিধির সঙ্গে সমান, মানে 2 পাই আর এর সাথে সমান। তাহলে এই পাই পাই কেটে গেল, আর এখানে 2 দিয়ে কাটাকুটি করলে কত হচ্ছে, 2 2 4, 2 4 8, 0। তাহলে আর সমান কত হচ্ছে 240। তাহলে ভাবার কিছু নেই, 240 এখানে আনসার, নাম্বার সি এখানে আনসার। ঠিক আছে, তাহলে আগের ম্যাথগুলো বুঝেছো বলে এগুলো দেখো কত ইজিলি করতে পারছো। আর তোমরা ট্রাই করো এইগুলো না, তোমরা আবার ভিডিওটা চালাও, ভিডিওটা চালিয়ে না তোমরা পজ করে দাও, পজ করে নিজেরা করে চেষ্টা করো, নিজেরা করার চেষ্টা করো। না হলে তো পিডিএফ তো দিচ্ছি, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিসের যেন কোনো কমি না থাকে, যেগুলো হচ্ছে ওর মধ্যে ছেড়ে এলে কিন্তু আফসোসের শেষ থাকবে না। ঠিক আছে, নতুন 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 তো দরকার, অবশ্যই নতুন দরকার, কিন্তু তার সঙ্গে পুরনো রিভিশন সব থেকে ইম্পর্টেন্ট। যারা পরীক্ষায় চান্স পায় তারা রিভিশনে কিন্তু বেশি জোর দেয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে ঘনকের কোণের দৈর্ঘ্যের সমষ্টি হলো বর্গক্ষেত্রের পরিসীমা 3/5 অংশ। যদি কোণের দৈর্ঘ্য, কোণের দৈর্ঘ্য মানে হচ্ছে ওই যে ঘনকের যে বাহুগুলো থাকে না, 12খানা বাহু থাকে তার যে সমষ্টি, বাস আর কিছু না। ঠিক আছে, 12খানা যে বাহু থাকে তার সমষ্টি, পরিসীমা 3/5 অংশ। তার মানে কি বলতে চাইছে দেখো, মানে ধরো আমি বললাম যে ঘনকে যে এক একটা বাহু বাহু হচ্ছে এ, তাহলে টোটাল 12টা বাহু আছে, 12টা বাহু তাহলে কত হবে, 12a হবে। হ্যাঁ কি না বলো, বুঝতে পারলে? মানে ধরো যে কিউব যেটা দিয়েছে, ঘনক যেটা দিয়েছে তার এক একটা সাইড ধরো এ এ ইউনিট বা এ একক করে, তাহলে 12টার কত হবে, 12 একক হবে। এবার বর্গক্ষেত্রের, এটা ধরো ঘনকের গেল, ঘনকের ক্ষেত্রে আমি বাহুর দৈর্ঘ্য, আবার বলছি ঘনকের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ ধরে নেবো, আর বর্গক্ষেত্রের জায়গায় আমি বি ধরে নেবো বা এক্স ধরে নেবো, যা ইচ্ছা ধরে নেবো, বর্গক্ষেত্রের জায়গায় বি ধরে নেবো। ঠিক আছে, এবার বলছে বর্গক্ষেত্রের পরিসীমা 3/5 অংশ, এটা কার সঙ্গে সমান, বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি, 4a, কিন্তু এ তো নয়, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহু এখানে কত ধরেছি, বি, তাহলে আমি বলতে পারি 4 গুণিত একটি বাহু দৈর্ঘ্য মানে 4b, তার 3/5 অংশ। এটুকু বোঝা গেল। আবার বলছি ঘনকের কোণের দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 12a, বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4b, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্যটাকে আমি বি ধরেছি, তাহলে 4b ইন্টু 3/5, তার 3/5 অংশ। এখানে এতটা ক্লিয়ার। এখানে এ সমান কি দাঁড়াচ্ছে, এখানে এ সমান 4 3 12 কাটাকুটি করে দাও না, এখানে 4 3 12 কাটাকুটি হয়ে গেল, তাহলে কাটাকুটি হলে দেখো কত হচ্ছে, 3 3ও কেটে যাচ্ছে, আচ্ছা 3 3ও কেটে, তাহলে এ সমান b/5, এখানে এ সমান দাঁড়াচ্ছে b/5। ঠিক আছে, যদি ঘনকের আয়তনের সাংখ্যিক মান, আচ্ছা ঘনকের আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা হচ্ছে এ কিউ, সাংখ্যিক মান কার সঙ্গে সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে, মানে বি স্কোয়ার, এখানে কিন্তু এ স্কোয়ার করে দিও না ভুল করে, কারণ বর্গক্ষেত্রের বাহু আমি কিন্তু বি ধরেছি, তাহলে হচ্ছে বি স্কোয়ার, তাহলে হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো এখানে বলছে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো, পরিসীমা নির্ণয় করো, পরিসীমা নির্ণয়ের ফর্মুলা কি, পরিসীমা হচ্ছে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, পরিসীমা নির্ণয় করো 4 গুণিত, আচ্ছা মানে আমার বি এর মান যা বেরোবে, বি এর মানটা আমাকে বার করতে হবে, আমার এখন টার্গেট হচ্ছে বি এর মানটা বার করতে হবে, তাকে 4 দিয়ে গুণ করে দেবো, পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে বি এর মান কি করে বার করব, এটা থেকে দেখো আমি দুই দিকে না কি করব, দুই সাইডে কিউব করে দেবো, তাহলে এ কিউব, এখানে বি কিউব, 5-এর কিউব হলে 125, বোঝা গেল। দু সাইডে কি করলাম, কিউব করে দিলাম, কেন কিউব করলাম, কারণ এ কিউবের ব্যাপার আছে, সেই জন্যই করেছি, এমনি এমনি করিনি। তাহলে আমি যদি এই বি কিউবের জায়গায়, না বি কিউবের জায়গায় কিছু করতে হবে না, এখানে জাস্ট এ কিউব লেখো, বি কিউবের জায়গায় না এইভাবে লেখো, বি স্কোয়ার বাই 125 ইন্টু বি লিখতে পারি, এখানে বি স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি লিখতে পারি, বি স্কোয়ার ইন্টু বি হচ্ছে বি কিউব। ঠিক আছে, তাহলে বি স্কোয়ারের মান কত, বি স্কোয়ার মান হচ্ছে এ কিউব, তাহলে এ কিউব, বি স্কোয়ারের মান কত, এই যে বি স্কোয়ারের মান কত দিয়েছে এ কিউব, তাহলে বি স্কোয়ারের জায়গায় আমি এ কিউব বসাচ্ছি, 125 ইন্টু বি, এই এ কিউব কেটে গেল, তাহলে বি সমান কত দাঁড়াচ্ছে, 125, বোঝা গেল, বি সমান কত, 125। তাহলে পরিসীমা জানতে চেয়েছে, তাই 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য মানে 125, বি এর মান বেরিয়ে গেছে 125, যারে আমরা বাচ্চা বাচ্চা জানে 500 হয়, কত হয়
500 হয়, 500, 500। উল্টা পাল্টা রাইট পড়ে যাচ্ছে, 1 মিনিট। হ্যাঁ, 500, ঠিক আছে। বোঝা গেল? কোনো অসুবিধা নেই, জাস্ট মনে রাখতে হবে এ সমান, এখানে এর মানটা বার করে নিতে হবে, আর এটা আমাকে বলে দিয়েছে এই দুটো সাংখ্যিক মান সমান। ক্যালকুলেশন জায়গাটা বুঝতে হবে, বি কিউবটা আমি জাস্ট বি স্কোয়ার ইন্টু বি হিসাবে লিখেছি, আর বি স্কোয়ারের মান আমরা জানি এ কিউব, তাই বি স্কোয়ারের জায়গাতে আমি এ কিউব বসিয়ে দিয়েছি। এই এ কিউব কেটে গেল, তাহলে বি এর মান 125, 125 ইন্টু 4 সমান 500। নেক্সট কোশ্চেন দেখো, দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে। 10 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার কক্ষের মাঝখানের অংশটি বর্গাকার ট্যাঙ্ক কার্পেট দিয়ে আবৃত আছে। মানে ধরো একটা বর্গাকার, ধরো আমি এখানে একটা ছবি নিয়ে নিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। ধরো একটা বর্গাকার, ধরো এই একটা বর্গাকার, ধরো একটা কক্ষ আছে, একটা ঘর আছে বর্গাকার, বলছে মাঝখানের অংশটা ট্যাঙ্ক, বর্গাকার ট্যাঙ্ক কার্পেট দিয়ে ঢাকা। আচ্ছা, ধরো মাঝখানের এই অংশটা, ধরো একটা বর্গাকার ট্যাঙ্ক কার্পেট দিয়ে ঢাকা আছে, ঠিক আছে। এবং অবশিষ্ট মেঝে তেল কাপড় দিয়ে আবৃত, অয়েল অয়েল ক্লথ, ধরো এইখানটা দিয়ে আমার আবৃত আছে, এখানটা তেল কাপড় দিয়ে। কার্পেট ও তেল কাপড়ের দাম যথাক্রমে 50 টাকা ও 6.5 টাকা। তাদের মোট মূল্য দিয়ে দিয়েছে এত টাকা। তেল কাপড়ের পাড়ের প্রস্থ কত, এবং চওড়াটা জানতে চেয়েছে। দেখো, আমি যদি এই যে পার্টটা আছে না, এই ভেতরের যে পার্টটা আছে, এটাকে ধরো আমি এক্স ধরলাম। কি ধরলাম? ভেতরের যে পার্টটা বলতে ভেতরে যে কার্পেটটা আছে তার একটা বাহু ধরো এক্স ধরলাম, ঠিক আছে। কত ধরলাম? এক্স ধরলাম। আচ্ছা, এখানে মনে হচ্ছে কিছু একটা মিস্টেক আছে, এখানে না 50 হবে না, এটা 50 হবে না, 15 হবে, ঠিক আছে। তো আমি কালার নিয়ে করে দিচ্ছি, 1 মিনিট। এটা 15 হবে, নট 50। 15, 50 হবে না, 15 টাকা, ঠিক আছে। এগুলো কিন্তু টেলিগ্রামে ঠিক করে নেবে যখন পিডিএফ দেবো, বারবার বলছি, নাহলে অসুবিধা হয়ে যাবে। দেখো, 15 যথাক্রমে তেলের মানে কার্পেটে যেটা ভেতরে আছে সেটা হচ্ছে 15 টাকা, আর এই যে বাইরে যেটা আছে তেল কাপড়টা সেটা 6.5 টাকা, ঠিক আছে। আর কোনো অসুবিধা নেই। ধরো এই যে ভেতরে, ভালো করে বুঝবে, এই যে ভেতরের যে কার্পেটটা আছে, এটা ধরো আমি কি বললাম, এক্স, এর বাহু দৈর্ঘ্যটা হচ্ছে এক্স। কালারটা চেঞ্জ করে লিখছি, ধরো এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, তাহলে এক্স যদি হয়ে থাকে তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার, এর ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার। তাহলে বলছে 15 টাকা করে বর্গ মিটারে বলেছে কি। আচ্ছা, এই ম্যাথটা না বেশ ভালো রকমই ভুল আছে, হ্যাঁ, এই ম্যাথটা ভুল আছে। এই ম্যাথটা আমি নেক্সট দিন করিয়ে দেবো, ঠিক আছে। এটা প্রতি বর্গ মিটারে, অ্যাকচুয়ালি 15 টাকা 44 পয়সা প্রতি বর্গ মিটারে। এটা ডিস্টার্ব আছে, আমি নেক্সট দিন করিয়ে দেবো। এটা খুব ভালো ম্যাথ, খুব ভালো ম্যাথ, 100% করিয়ে দেবো। 105 নম্বর ম্যাথটা যদি ভুলে যায় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে একবার রিমাইন্ড করে দেবে। নেক্সট যে পার্টটা আসবে আমি 105 নম্বর ম্যাথটা করে দেবো, কোনো টেনশন নেই, এই ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ, আমি করিয়ে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট ম্যাথ দিয়েছে, একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে এমনভাবে 4টি সমান বৃত্ত তৈরি হয় যাতে প্রতিটি বৃত্ত দুটি অন্য বৃত্তকে স্পর্শ করে, দুটি অন্য বৃত্তকে স্পর্শ করে। দেখো, ধরো এই একটা বৃত্ত আছে, ঠিক আছে, এই একটা বৃত্ত আছে, এটা এটাকে স্পর্শ করেছে। ধরো এই আর একটা, আর একটা বৃত্ত আছে, এটাকে স্পর্শ করেছে এটা। আর ধরো এটা আর একটা বৃত্ত আছে, কিন্তু উপরে এটাকে স্পর্শ করলো না, তাই এটা অন্যভাবে একটু ড্র করতে হবে। ঠিক আছে, ধরো এটা বৃত্ত। ওকে, এবার ধরো এর কেন্দ্রগুলো দিয়ে না একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, একটা বর্গক্ষেত্রকে অঙ্কন করা হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো করে বুঝবে। কালারটা আমি চেঞ্জ করে নিই, তোমাদের সুবিধা হয় বুঝতে। এমন ভাবে 4টি সমান বৃত্ত তৈরি হয় যাতে প্রতিটি বৃত্ত দুটি অন্য বৃত্তকে স্পর্শ করে আছে, আমরা দেখতেই পাচ্ছি স্পর্শ করে আছে। বর্গক্ষেত্রের মাঝখানে বৃত্তের পরিধির বাইরের ক্ষেত্রফল কত হবে? দেখো, এই তো হচ্ছে তোমার বৃত্ত, এর বাইরের পরিধির বাইরে, মানে এই যে জায়গাটা আছে না,
প্রত্যেকটা বৃত্তকে তোমরা ভালো করে নোটিস করো, এই পরিধির বাইরে কোন জায়গাটা রয়েছে, পরিধির বাইরে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটার ক্ষেত্রফল জানতে চেয়েছে, এই জায়গাটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 28, মানে এই যে বাহুগুলোর দৈর্ঘ্যগুলো এগুলো দিয়ে দিয়েছে কত, 28 করে দিয়ে দিয়েছে, 28 করে। এবার একটা জিনিস দেখো, যদি এক মিনিট কালারটা চেঞ্জ করে নিয়ে দেখো, যদি এই পুরো বাহুটা 28 হয়, এই পুরো বাহুটা যদি 28 হয়, তাহলে এইটুকু পার্ট, জাস্ট এইটুকু পার্ট কত হবে, এইটুকু পার্ট 28 হলো, ওই পুরোটা 28 হলে এটা 14 হবে। তার মানে আমি বলতে পারি যে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কিন্তু হচ্ছে 14। হ্যাঁ কি না বলো, বৃত্তের ব্যাসার্ধ 14। তার কারণ কি, আবারও বলছি, এই পুরোটা হচ্ছে 28, তাহলে এইটুকু পার্ট, জাস্ট এইটুকু পার্ট, এই পার্টটা কত হবে, এই পার্টটা হবে 14, যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেল? এর সাথে তোমাদের আরেকটা জিনিসও বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে পার্টটা আমি বললাম, যে এই যে পার্টটা আমি ক্ষেত্রফলটা বার করব, এই যে পার্টটার ক্ষেত্রফলটা বার করব, এই পার্টের ক্ষেত্রফলটা এই যে পুরো যে বর্গক্ষেত্রটা রয়েছে, এই বর্গক্ষেত্র থেকে যদি আমি এই পার্টগুলোকে বাদ দিয়ে দিই, যদি এই পার্ট চারটাকে বাদ দিয়ে দিই তবেই পাবো। পুরো বর্গক্ষেত্রটাকে এই থেকে এই চারটে পার্ট যদি বাদ দিই আমি তবেই পাবো, তাই না? দেখো, আচ্ছা তোমাদের না এটা আমি বড় করে একবার এঁকে চেষ্টা করছি তোমাদের বোঝানোর, হয়তো ছোট অবস্থায় বুঝতে অসুবিধা যদি না হয় তাহলে আমি এতেই বোঝাবো। একবার ট্রাই করি, দাঁড়াও যদি ড্রয়িংটা ভালো করে করতে পারি। দেখো মোটামুটি ভাবে একটা ড্র করার চেষ্টা করি তোমাদের বোঝানোর জন্য, আর এত বোঝানোর এটা কারণটা খুবই ইম্পর্টেন্ট। যাই হোক দেখো, এবার আশা করি ছবিটা দেখে কিছুটা বুঝতে পারছো, যে এই যে আমাকে বার করতে বলেছে এই পার্টটার ক্ষেত্রফলটা, ঠিক আছে, এই পার্টটার ক্ষেত্রফলটা বার করতে বলেছে। আর দেখো প্রত্যেকটা বৃত্ত, প্রত্যেকটা দুটো করে বৃত্তকে টাচ করা আছে, আর এই যে বর্গক্ষেত্রটা ভেতরে টানা আছে দেখো সেন্টার থেকে, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে আমার কত, 28, 28 দিয়ে দিয়েছে বর্গক্ষেত্রের বাহুটা। তাহলে আমি বলতে চাইছি যে এখান থেকে এটা কি বৃত্তটার ব্যাসার্ধ, তাহলে এটা কত হবে, 14 হবে। আমি এটা বলতে চাইছি প্রত্যেকটা ব্যাসার্ধ কত হয়ে যাবে, 14 হয়ে যাবে, প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে 14। বোঝা গেল? দেখো এবার যেটা বলছি ভালো করে শোনো, কালারটা জানিয়ে নি। দেখো আমি বলতে চাইছি যে এই যে পার্টটা ক্ষেত্রফলটা বার করবে, এই ক্ষেত্রফলটা কি করে বেরোবে, না এইখানের যে পার্টটা আছে এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা, চারটে পার্ট বাদ দিতে হবে। কোথা থেকে, এই যে বৃত্তটা, এই যে বর্গক্ষেত্রটা রয়েছে, এই বর্গক্ষেত্রটা টোটাল ক্ষেত্রফল থেকে। হ্যাঁ কিনা বলো, তোমরা সহমত কিনা? এই পুরো যে বর্গক্ষেত্রটা রয়েছে, বর্গক্ষেত্র থেকে এই চারটে পার্টকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এই যে বাইরের যে পার্টটা, এই ভেতরের যে পার্টের ক্ষেত্রফলটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এক মিনিট, হ্যাঁ, তাহলে আমি যদি বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল জানতে চাই, তাহলে তার সূত্র কি, বাহু স্কয়ার। এর বর্গক্ষেত্রের বাহুর কত, 28 আছে, তাহলে 28 স্কয়ার। এখান থেকে কোনটা বাদ দেবো, এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো এই যে পার্টটা, এই যে পার্টটা একদম সেম এইখানেরও পার্টটা, হয়তো ছবিতে আমার একটু এদিক ওদিক হয়েছে, দেখো চারটে পার্ট একই মাপের একই ধরনের হবে। আমার ছবিটা দেখে বলছি না, ছবিটা একটু উল্টাপাল্টা হয়েছে আমি জানি, যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করি। চারটে পার্ট, এই ধরো একটা বৃত্ত, এই বৃত্তটাকে যদি আমি ভাগ করি, দেখো এই যে চারটে পার্ট, একটা দুটো তিনটে চারটে, চারটে পার্ট মিলিয়ে তো একটা বৃত্ত হয়, তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফলই বাদ যাবে আলটিমেট। কি বললাম, একটা বৃত্তের ক্ষেত্রফলই আলটিমেট বাদ যাবে। হ্যাঁ কি না? তাহলে আমাদের টোটাল এই যে বর্গক্ষেত্রটা, তার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 28 স্কয়ার, আর বৃত্তের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কয়ার। এখানে আর এর মান কত, ব্যাসার্ধ, আমি বারবার চিৎকার করে বললাম যে ব্যাসার্ধ হচ্ছে 14, তাহলে 28 স্কয়ার, বাচ্চা বাচ্চা জানে 784, কারণ 30 পর্যন্ত স্কয়ার আমাদের মনে রাখতে হবে, আর পাই আর স্কয়ার। আচ্ছা একটা কথা বলো, আর এর মান ব্যাসার্ধ যখন 14 হয়, তখন এর ক্ষেত্রফল আমি হাজারবার বললাম এখনো নিয়ে যে 616 হয়, তাই আমি বার করতে বসবো না, এটা যখন আমি বিয়োগ করব কত হবে, 168। মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ আজকে, আজকে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ ছিল এটা। সবগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, বাট এটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। তো
তার জন্য এত ড্রয়িং করা, এত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে, এগুলো কিন্তু স্কিপ করে যেও না। আমি বোঝানোর জন্য অলওয়েজ রেডি আছি তোমাদেরকে, তোমরা বোঝার জন্য রেডি থাকো শুধু, ঠিক আছে? তো 28 স্কোয়ার করলাম পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার আর এর মান 14, 14 হলে এর ক্ষেত্রফল হাজারবার এখনো পর্যন্ত বলে দিলাম যে 616 হয়। আর যদি না জানো তাহলে পাই আর স্কোয়ার গুণ করতে বসবে, ঠিক আছে? তা 784 থেকে 616 বিয়োগ করে গেলে 168 হয়ে গেল। মনে রাখতে হবে যে এই চারটে সেক্টর মিলে আমার একটা বৃত্তই কিন্তু তৈরি করে আলটিমেট। আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাই পাই আর স্কোয়ার বাদ দিয়েছি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো। দেখো ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু তোমাদেরই ডিমান্ড যে স্যার বেশি কোশ্চেন নিয়ে আসো। আর আমি কোনো কোশ্চেন এমনি এমনি ছেড়ে দেবো না, তখন না বোঝানো কমপ্লিট হচ্ছে আমার। তো ভিডিও বড় হোক কোনো অসুবিধা নেই, কোশ্চেনও বেশি থাক, জাস্ট তোমরা দেখো তাহলেই হবে। আর এক্সাম সামনে আছে, তো বড় ছোট করলেও তো হবে না, তোমার দেখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত দিয়েছে? 31,684 মিটার স্কোয়ার, যার উপর একটি তার মাটি থেকে 1, 2, 3, 4 মিটার উপরে বাঁধতে হবে। ব্যাপারটা বুঝবে। তোর একটা বর্গাকার মাঠ আছে, বর্গাকার কোন একটা মাঠ আছে, মাঠের চারিদিকে দেয় না তারের মানে কাঁটার বেড়া দেয় না, এরকম 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 ভাবে পোল লাগানো থাকে, এরকম ভাবে পোল লাগানো থাকে, এরকম ভাবে খুঁটি লাগানো থাকে, ঠিক আছে? আর সেই তারের বেড়া দেওয়া থাকে না, এরকম ভাবে, এরকম ভাবে একটা, দুটো, তিনটে, এখানে চারটে আছে, চারটে এরকম ভাবে লাগানো থাকে না, চারখানা বেড়া, মানে চারটে পাঁচটা রো করা থাকে যে ছাগল গরু ছাগল ভেতরে ঢুকতে না পারে, বা বর্ডার লাইনে তার কাটার যে বেড়া দেওয়া থাকে সেরকম জিনিসটা ভাববে, ঠিক আছে? ধর এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এরকম চারখানা দেওয়া আছে, উপরে বাঁধতে হবে। আর যে বর্গাকার মাঠটাই দেওয়া আছে তার ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে। প্রতিটি তারের জন্য প্রয়োজনীয় দৈর্ঘ্যের যদি ক্ষেত্রের পরিধি থেকে ক্ষেত্রের যা পরিধি আছে তার থেকে 5% বেশি, তাহলে কত দৈর্ঘ্য প্রয়োজন? ম্যাথটা এরকম হলো, একদম ইজি ম্যাথ। দেখো এর বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা সেটা দিয়ে দিয়েছে 31684, ঠিক আছে? আমরা কি জানি এই ক্ষেত্রফল থেকে, এটা তো ক্ষেত্রফল দিয়েছে, বাহু যদি বার করতে হয় তাহলে কি করতে হয়, এটাকে রুট করে দিতে হয় 31684। এবার তোমাদের আমি রুট পড়াইনি, যদি পড়ে থাকো তাহলে ঠিক আছে, রুট তো একদিনে শেখানো সম্ভব নয়। আমরা কি করি, 316টাকে টার্গেট করি। 316টা কিসের মধ্যে পড়ে? 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 289, ঠিক আছে? 18 স্কোয়ার 324, বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 17। আর এই যে চারটা কিসে কিসে আসে? একটা 2-এ আসে আর একটা 8-এ আসে, মানে এক হয় 172 হবে, না হলে 178 হবে। এবার 100 দেখো, 178, 180, এবার 18 স্কোয়ার 324, 316টা কার কাছে? 324-এর কাছে, নাকি 17 স্কোয়ার 289 কার কাছে? অবশ্যই 324-এর কাছে। তাহলে পরের ডিজিটটা নেবো, মানে 178টা নেবো। আমরা এরকম করে স্কোয়ার রুট শিখেছি, যারা শিখেছো ঠিক আছে, তাহলে যখন আমরা পরে ক্লাস নেবো তখন তো আমি 100% করাবো, ঠিক আছে? তখন আপাতত জেনে রাখো যে 172টা নয়, এর বর্গমূল হচ্ছে 178। তাহলে এটা কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য বেরোলো, এই যে বাহুর দৈর্ঘ্যটা বেরোলো 178, ঠিক আছে? এবার বলছে এর পরিধি, পরিধি মানে পরিসীমার কথা বলছে। আমরা বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি জানি? 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে? 178। এটা যদি গুণ করা হয় তাহলে কত হবে? 712, 712 মিটার। এটা হচ্ছে পরিসীমা। এবার বলেছে 5% বেশি, তাহলে 712-র 5% বেশি, 712-র 5% বেশি মানে কি 105/100, পার্সেন্টেজ যারা করেছে তারা বুঝতে পারবে, 5% বেশি। তাহলে এখান থেকে কাটাকুটি করা হয় তাহলে কত আসবে? কাটাকুটি করে এই দেখো এই ক্যালকুলেশন গুলো করবে, আমি আর করছি না এই ক্যালকুলেশন গুলো, এগুলো আমি ডাইরেক্ট করছি। 747.60 ডাইরেক্ট করলাম। এখানে বলছে তাহলে কত দৈর্ঘ্যের তারের প্রয়োজন হবে? তা কত দৈর্ঘ্যের তারের প্রয়োজন হবে তো হয়ে গেল, এত দৈর্ঘ্যের তারের প্রয়োজন হবে। কিন্তু টোটাল কটা তার আছে? চারখানা তার আছে। তাই মনে রাখবে 747.60কে আবার 4 দিয়ে গুণ করতে হবে। ক্যালকুলেশন করে দেখবে 2990.40, এতটা লাগবে 2990.40। কোনটা অ্যান্সার হবে তাহলে? এই ডি এরটা হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেশনগুলো তোমরা একটু বাড়িতে করে নেবে, এগুলো মাল্টিপ্লিকেশনের ব্যাপার, ঠিক আছে? আর চেষ্টা করবে এই ধরনের ম্যাথগুলোকে একটু অ্যাভয়েড করে অন্য, মানে এই ম্যাথগুলো নিয়ে ফেসে যেও না। জাস্ট যদি হুবহু এরকমই চলে আসে তাহলে করে দিলে ঠিক আছে, নাহলে এই ম্যাথগুলোকে স্কিপ করে অন্য ম্যাথে যাওয়ার চেষ্টা করবে, এই ম্যাথগুলোতে টাইম নষ্ট করবে না। আমি পরপর সব ম্যাথ করাচ্ছি তাই হয়তো করিয়ে দিলাম এটা, ওকে?
নেক্সট কোশ্চেন দেখো, দেখো বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাংখ্যিক মান তার প্রতিটি কর্ণের সাংখ্যিক মানের অর্ধেকের সমান। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার। প্রতিটি কর্ণের সাংখ্যিক মান বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি? √2 গণিত এ। তার সাংখ্যিক মানের অর্ধেক বলেছে, তাহলে অর্ধেক করে দাও। তাহলে এ সমান, দেখো এইটা এ, এখানে একটা এ কেটে গেল, তাহলে এ সমান কি হবে? √2/2। আমি কি বলেছিলাম? এই নিচে যে 2টা আছে এটা √2/√2 এইভাবে লিখতে পারো। তাহলে √2 কেটে গেলে 1/√2 অ্যান্সার। তাহলে কর্ণের মান কত? কর্ণের ফর্মুলা কি বলেছিলাম? কর্ণের ফর্মুলা a√2। তাহলে a এর মান কত? 1/√2। তাহলে 1/√2 ইন্টু √2, তাহলে কেটে যাবে √2, তাহলে কত হয়ে গেল? 1 অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার 1। জাস্ট ফর্মুলা মনে রাখতে হবে, কর্ণের ফর্মুলা মনে রাখতে হবে √2a। আর এটা কি? এটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবার ক্যালকুলেশনের ব্যাপার। নেক্সট কোশ্চেন দেখো, জাস্ট 1 মিনিট। হ্যাঁ ঠিক আছে, 1 মিনিট জাস্ট। হ্যাঁ দেখো, একটি বর্গাকার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 110 মিটার। ঠিক আছে, একটা বর্গাকার ক্ষেত্র আছে, আস্তে আস্তে হাত সেট হচ্ছে মনে হচ্ছে, ঠিকঠাক আঁকছি, একটু একটু ঠিকঠাক হচ্ছে। বাহুর দৈর্ঘ্য 110 মিটার। আগে তো লিখতেই পাচ্ছিলাম না, একদম এদিক ওদিক চলে যাচ্ছিল। বর্গাকার ক্ষেত্রের মাঝখান দিয়ে বাহুর সমান্তরালে 5 মিটার চওড়া দুটো রাস্তা আছে। আচ্ছা, ধরো এখানে একটা 5 মিটার চওড়া রাস্তা আছে, আর এখানে একটা 5 মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে, 5 মিটার চওড়া মানে এই যে চওড়াটা এটা 5 মিটার, এখানে এই যে চওড়াটা এটা 5 মিটার, এখানে এটা 5 মিটার। আর বর্গাকার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত? 110। তার মানে সবগুলোই 110, সবগুলোই 110। রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল কত? কত হবে রাস্তার ক্ষেত্রফল? দেখো, প্রথমত কি করবে, রাস্তার ক্ষেত্রফল জানতে গেলে আমাকে একটা জিনিস করতে হবে, যে রাস্তার ক্ষেত্রফল জানতে গেলে আমাকে এইটা বার করতে হবে। দেখো আমি হাইলাইট করে দেখাচ্ছি, এই জায়গাটা বার করতে হবে, এই জায়গাটা বার করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা রাস্তার ক্ষেত্রফল মানে এই জায়গাটা বার করতে হবে। বোঝা গেল? এই জায়গাটা বার করতে হবে। এবার এই জায়গাটা বার করতে গেলে, এবার দেখো এই জায়গাটা যদি আমি বার করতে চাই, তাহলে কি করতে হবে? সিম্পল, এটার এটার যেটা লেন্থ দিয়ে দিয়েছে সেটা কত দিয়ে দিয়েছে? 110। আরে লেন্থটা 110 না, এদিকে তাকাও, এদিকে তাকালে বুঝতে পারবে 110 কিনা। ঠিক আছে, এটা হচ্ছে 110, 110 নিয়ে নিয়েছি। আর এটা কত? এই জায়গাটা কত? 5। আরে বাবা, রাস্তাটা কি? রাস্তাটা আয়তকার, তো আয়তকার দৈর্ঘ্যের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো আমি সেটাই করেছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা গেল এই সাইডটা, এটা গেল এই সাইডটা গেল। এবারে তখন এই সাইডটা বাকি আছে, এই সাইডটা বাকি আছে। তাহলে এই সাইডটা করতে গেলে কি করতে হবে? এটাও তাই। এর যে লম্বাটা এটা কত? 110। আর এর যে থিকনেসটা এটা কত? এটা 5। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা 110, ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, একটা জিনিস ওটা কিন্তু দুবার এসেছে। সেটা দুবার কাউন্ট হয়েছে কোন জায়গাটা? এই ভেতরের জায়গাটা, এই জায়গা যেটা মার্কিং করছি আমি, এই জায়গাটা দেখো দুবার কাউন্ট হয়েছে। তাহলে কি করতে হবে? ওই জায়গাটা বাদ দিতে হবে। ওই জায়গাটা কি জায়গা? ওই জায়গাটা হচ্ছে বর্গাকার জায়গা। আর বর্গাকারের ক্ষেত্রফল দেখো, এই এই যে বর্গাকার জায়গাটা, এটার কি? দেখো আমি এখানে ছবিটা আরেকবার করছি, দেখো এটা ছিল এরকম, আর এটা ছিল এরকম। এই জায়গাটা ছিল বর্গাকার জায়গা। ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করেও দেখাচ্ছি তোমাদের। এটার যে লেন্থটা এটা ছিল 5, আর এটাও ছিল 5। তাহলে কত হলো? বর্গাকার ক্ষেত্র, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? 5 5 25। তাহলে এই 5 5 25টা কি হয়ে যাবে? বাদ চলে যাবে, এখান থেকে যেটা বেরোবে তার থেকে বাদ যাবে। তাহলে এখান থেকে বেরোলো 550, এখান থেকে বেরোলো 550। এখান থেকে কি বাদ যাবে? 5 5 25, 550 550 কত হয়? 0, 5 5 10 0, হাত থেকে 5 5 10 টাকা 11। এখান থেকে 25 যদি বাদ চলে যায়, তাহলে কত হবে? 1075। 1075 কোথায় অ্যান্সার আছে? এটা হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। আশা করি বোঝা গেল, এই ধরনের ম্যাথ এলে করতে পারবে আরামসে।
সবসময় মনে রাখবে যে এটা একটা আয়তকার জায়গা, এই জায়গাটা হচ্ছে একটা আয়তকার জায়গা। আমি জাস্ট আয়তকার জায়গার ক্ষেত্রফলটা বার করেছি প্রথমে এই দিকের, তারপরে বার করেছি এই দিকেরটা, এই যে এই দিকেরটা বার করে নিয়েছি এইটা। কিন্তু দুবার যেহেতু কাউন্ট হয়েছে সেহেতু এটা এখানে বাদ চলে যাবে, আর কিছু না। এগুলো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে করবে, আমি অবশ্যই তোমাদের আরেকবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন দেখো। এখন নেক্সট কোশ্চেন দিয়েছে 30 মিটার ইন্টু 22 মিটার পরিমাপের একটা আয়তকার পার্ক আছে। ধরো এটা হচ্ছে, আমি দেখো ছবিটা তোমাদের বোঝানোর জন্য ছবি এঁকেও নিয়েছি এবারে, তোমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে, বোঝার কোনো রকম কোনো প্রবলেম যাতে না হয়, আমি ছবিটা এঁকে নিচ্ছি। আগের বারে ছবিটা আঁকিনি, আমি হাতে এঁকেছিলাম, এবারে দেখো আরো ভালো করে বুঝতে পারবে। 30 মিটার আর 22 মিটার পরিমাপের আয়তক্ষেত্রার পার্ক, 2 মিটার চওড়া রাস্তা। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে 2 মিটার চওড়া, আর এদিকেও এটা হচ্ছে 2 মিটার চওড়া। ফুটপাত আছে, একটি উত্তর থেকে দক্ষিণে এবং অন্যটি পূর্ব থেকে পশ্চিমে, তারা উভয়ই পার্কের মাঝখানে অবস্থিত, একে অপরকে ছেদ করে। দেখো একে অপরকে ছেদ করেছে। সড়কটি নির্মাণে প্রতি বর্গমিটার 15 টাকা ব্যয় হলে নির্মাণে মোট কত খরচ হবে? আমি যদি সড়কটার ক্ষেত্রফলটা, মানে রাস্তা যেটা আছে তার ক্ষেত্রফলটা বার করতে পারি, তাহলে 15 দিয়ে গুণ করলে আমি মোট মানে কত খরচা হয়েছে পেয়ে যাবো। তাহলে আমাকে বার করতে হবে কি, রাস্তাটার ক্ষেত্রফল। সিম্পল হিসাব, প্রথমে আমরা কোনটা বার করব, এই পার্টটা বার করব, এই পার্টটার ক্ষেত্রফল বার করব। এটা একটা আয়তকার পার্ক, একটা আয়তকার রাস্তা, তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত 30 আর প্রস্থ কত 2, ঠিক আছে। এবার আমরা এই সাইডটা বার করব, এই জায়গাটা, মানে এই জায়গাটার বার করব। এই জায়গাটা বার করতে গেলে এর যে দৈর্ঘ্য কত আছে 22, এই দেখতে পাচ্ছি 22, এই যে 22 দিয়েছে এখানে, এই যে এটা কত 22, আর এই পার্টটা কত, এই পার্টটা 2 প্রস্থটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখান থেকে দেখো কমন কোন জায়গাটা এসছে, কমন কোন জায়গাটা এসছে, কমন এসছে কিন্তু এই পার্টটা, দেখো কমন চলে এসছে, এই পার্টটা কমন চলে এসছে। এই পার্টটা বাদ দিয়ে দাও, এই পার্টটা কত আছে, এই পার্টটা 2, 2 দুগুণে 4 বাদ চলে যাবে, আগেরটাতেই করলাম, 2 2 4 বাদ চলে যাবে, 30 দুগুণে 60, 22 দুগুণে 44, মাইনাস 4, তাহলে 4 4 6 10, মাইনাস 4 বাদ গেলে 100। কত ক্ষেত্রফল বেরোলো, 100 বেরোলো। এবারে এক এক বর্গমিটারে কত খরচা হয়েছে, 15 টাকা, তাহলে 100 ইন্টু 15, মানে টোটাল কত খরচা হবে 1500 টাকা। এটা হয়ে যাবে এখানে আনসার, 1500 টাকা আনসার হয়ে যাবে, ঠিক আছে। একদম ছবি এঁকে এটা বুঝিয়ে দিয়েছি, আগেরটা যদি বুঝতে না পারো এখানে আরেকবার বুঝে নিলে, এবার বাড়িতে প্র্যাকটিস করো, আরামসে করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো। দেখো আজকে এই পর্যন্তই কোশ্চেন ছিল, আজকে অনেকগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। একটু ভিডিওটা বড় হয়েছে কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছে, এর ভেতর থেকে কোশ্চেন এলে আশা করি তোমরা ছেড়ে আসবে না, ঠিক আছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কমেন্টে জানাও যে এই যে পিপিটি গুলো তৈরি করছি বা এতে কোশ্চেনে কোনো দেখতে প্রবলেম হচ্ছে কিনা, বা আমার সাউন্ড কথা বলছি সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে, যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কারণ অনেক মানে মেহনত মানে কষ্ট করে এইসব পিপিটি তৈরি করেছি তোমাদের জন্য, মানে করেছি ঠিকঠাক যাতে সহজে বুঝতে পারো, ঠিক আছে, সেটা কোনো প্রবলেম নয়, বাস তোমরা বুঝতে পেরেছো কিনা বা তোমাদের কোনো হেল্প করছে কিনা ঠিকঠাকভাবে সেটা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আর যারা গ্রুপ ডি এক্সাম দিচ্ছ বা এনটিপিসি দিচ্ছ, যদি মনে হয় যে এফেক্টিভ পড়া হচ্ছে বা এফেক্টিভ কিছু বোঝাতে পারছি আমি তোমাদের, কিছু হেল্প হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, ঠিক আছে। এটাই এটাই আমার মোটিভেশন, এটাই তোমাদের সাপোর্ট। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবে যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো। আর এখনো অনেকে জানে না যে এখানে বাংলাতে ক্লাস চলছে, তারা টাকা পয়সা দিয়ে পিডিএফ কিনছে বা পিডিএফ অন্য জায়গা থেকে পারচেস করছে, সেখানে হয়তো ঠিকঠাক বুঝতেও পারছে না। তো তাদের কাছে শেয়ার করো যাতে বুঝতে পারে তারা, ঠিক আছে। তো সেই জন্য শেয়ারটা কিন্তু খুব বেশি প্রয়োজন, যাতে তাদের অন্তত হেল্প হয়, তোমরা হেল্প পাচ্ছ যাতে তারাও যেন হেল্প পায় সেরকমই চেষ্টা করো। কারণ এক্সাম গ্র্যাভিটি হচ্ছে তোমাদেরই চ্যানেল, তোমাদের জন্যই আছে, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হতে ভুলবে না। বারবার বলছি, টেলিগ্রামে না যুক্ত হলে কিন্তু পিডিএফ পাবে না, পিডিএফ পেতে গেলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, আর কমেন্টে জানিও, বারবার বলছি ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যদি কোথাও কিছু ডিস্টার্ব হয় সাউন্ডের বা লেখার, আজকে দেখো ফন্টগুলো অনেক বড় বড় নিয়ে এসেছি আমি, আগের দিন প্রবলেম হচ্ছিল, অনেকে বলছিলে যে প্রবলেম হচ্ছিল ফন্টগুলো দেখতে, ঠিক আছে। তো আজকে কিন্তু বড় বড় ফন্ট নিয়ে এসেছি যাতে অসুবিধা তোমাদের না হয়। তো জানিও কোনো কিছু প্রবলেম হলে কমেন্টে, ওকে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে।